উই আর লাইভ। আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ পর্ব আমাদের আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে 3 সেপ্টেম্বর 2020। ঠিক গত বছর এই দিনে 3 সেপ্টেম্বর 2019 সালে আমরা আমাদের স্যারকে নিয়ে কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণাধিকার বিষয়ে একটি সেমিনার করেছিলাম আমাদের ক্লাসরুমে। সেখানে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগ থেকে। তো আজকে ঠিক 1 বছর পরে আজকে আমরা আবার একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন অফ দ্য সোল অফ দ্য বেঙ্গল ডেল্টা 1943 টু 1973। বাংলায় যদি বলি তাহলে হবে বৃহত্তর বাংলা বদ্বীপের হতবিহ্বল অবস্থা 1943 থেকে 1973 সাল পর্যন্ত। তো এই বিষয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর মাইমুল হাসান খান, পিএইচডি ইন জুরিসপ্রুডেন্স। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন সিনিয়র শিক্ষক। আর আমাদের সাথে তিনি এই গত কয়েক সপ্তাহ ধরে অনেকগুলো সেশন নিয়েছেন, সেই হিসাবে তিনি আমাদের মাঝে সবার পরিচিত হয়ে গেছেন যারা চিনতেন না। তো স্যার এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। স্যারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে যথারীতি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বেঙ্গল ডেল্টা অর্থাৎ বাংলা বদ্বীপ পৃথিবীর সবচাইতে বড় বদ্বীপ। এটা কত বড় কেউ ম্যাপে দেখে নাই, তবে এটা যে সবার চেয়ে বড় এতে কোনো সন্দেহ নেই। এই বিশাল বদ্বীপ অঞ্চল শুধু বৈচিত্র্যময়ই নয়, শুধু সম্পদশালী নয়, এটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য একটা বিশেষ আকর্ষণীয় স্থান। সেটা ধর্মীয় বিবেচনাই বলেন, সেটা সাংস্কৃতিক বিবেচনাই বলেন, সেটা অর্থনৈতিক বিবেচনাই বলেন, যে বিবেচনাই ধরেন, রাজনৈতিক ভূ রাজনৈতিক বিবেচনাই ধরেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই অঞ্চলের মানুষগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় থেকে এসছে, কিন্তু এখানে আর্য এবং অনার্যের মধ্যকার যে দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ, প্রলং অ্যাসাসিনেশন প্রসেস, এই যে কথাগুলো শোনা যায়, ঐতিহাসিক বাস্তবতা দেখলে এগুলির কোনো সত্যতা আসলে নাই। আর্য অনার্যর যে কুরুক্ষেত্র হিসাবে দেখা হচ্ছে, এমনকি বেঙ্গল ডেল্টাকে নয়, সমগ্র দক্ষিণ এশিয়া, এইটা নৃতাত্ত্বিক বা প্রত্নতাত্ত্বিক কোনো বিবেচনাতেই ধোপে টিকে না। যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, এখানে সিন্ধু অববাহিকা থেকে শুরু করে বাংলা এই বদ্বীপ অঞ্চল পর্যন্ত একটা সভ্যতা অত্যন্ত বলিষ্ঠভাবে জেগে উঠেছে। যেই সভ্যতার অনেক কিছুই এখন পর্যন্ত জানা যায়নি। এটাকে সাধারণত ইন্ডাস সিভিলাইজেশন বলে। ইন্ডাস সিভিলাইজেশনের বয়স মোটামুটি 2500 বছর ধরা হয়, কিন্তু বেঙ্গল ডেল্টার ইতিহাসকে প্রথমে ছোট করে বলা হয়েছিল 1000-2000 বছর, পরে 3000 বছর পর্যন্ত কেউ কেউ গিয়েছিল, আর কেউ যেতে চায় না এরপরে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্দাস সিভিলাইজেশনের সাথে সম্পর্কিত করে বেঙ্গলকে যদি দেখা যায়, তাহলে আমাদের সভ্যতা একমাত্র মিশরীয় সভ্যতার চাইতে একটু কম পুরানো। এইটা আর্যরা, বিশেষ করে পারস্যবাসীরা, বেবিলিয়নরা, বাইজেন্টিনিয়ানরা, এরা কেউ স্বীকার করবে, কিন্তু তুর্কিরা স্বীকার করবে, কারণ তুর্কিদের সভ্যতার বয়স খুব কম। ইসলাম পাওয়ার আগে তাদের কোনো সভ্যতা ছিল। আমাদের এখানে ইসলামের পূর্বেও সভ্যতা ছিল, পরেও সভ্যতা ছিল। ইংরেজরা এসে আমাদেরকে দারুণ ভাবে বিষণ্ণ জাতিতে পরিণত করেছে, ঝগড়াটে জাতিতে পরিণত করেছে, মির্জাফরের জাতিতে পরিণত করেছে নানাভাবে। এখন এইটা কোনো বদ্বীপ অঞ্চলের এই ক্যারেক্টারটা নষ্ট করা সম্ভব না, কারণ একদিকে হিমালয় পাহাড়,
অন্যদিকে সিন্ধু অববাহিকা, ওইদিকে তিব্বত, এই সব জায়গা থেকে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পানি সম্পদ আমাদের এখানে আসে, সবচেয়ে উৎকৃষ্ট পলি এখানে আসে, সবচেয়ে ভালো সিলিকন এখানে আসে, যা আমরা আগেও জানতাম না। আর পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছের হাজারো রকমের, কেউ কি বিশ্বাস করতে পারে ধান 5,000 রকমের ছিল, কারো কারো মতে 14,000 রকমের বিভিন্ন ধান ছিল। তার মানে এটা কি? অর্থাৎ 1 গ্রামের ধানের সাথে চালের সাথে অন্য গ্রামের ধান বা চালের কোনো মিল ছিল না। এইটা খাইতে একরকম স্বাদ, পাশের গ্রামের চাল খাইলে আরেক রকম স্বাদ। এটা কত সাংঘাতিক কথা না? এটা কি অসাধারণ কথা না? এখন পর্যন্ত 4-5,000 বা 1,500-2,000 ভ্যারাইটিস বেঁচে গেছে এত হাজারের ভিতর। এখন ইংরেজদের হাতে পড়ে বেঙ্গল ডেল্টাটা কেন এত বিষণ্ণ হলো? এই বিষণ্ণতার কারণ গত সেশনগুলিতে একটু একটু বলার চেষ্টা করেছি আমি, যে বিভাজনের নীতি। এখন এই বিভাজনের নীতিটা প্রকট আকার ধারণ করে 20 শতাব্দীতে এসে, যখন কংগ্রেস দিয়ে হচ্ছে না মুসলিম লীগ লাগবে, যখন মুসলিম লীগ দিয়ে হচ্ছে না বাংলা ভাগ লাগবে, শুধু বাংলা ভাগ করলে হবে না, কাশ্মীর ভাগ করতে হবে, শুধু কাশ্মীর ভাগ করলে হবে না, পাঞ্জাব ভাগ করতে হবে, শুধু পাঞ্জাব ভাগ করলে হবে না, হায়দ্রাবাদকে স্বাধীনতার জন্য আলাদা ব্যবস্থা ডিমার্কেশন করে দেয়া লাগবে, আবার এটার জন্য কোনো সুনির্দিষ্ট ব্যবস্থাও রাখা যাবে। আসলেই কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ইংরেজরা তৈরি ছিল? এই প্রশ্নের উত্তর অনেকেই হয় দিতে চায় না, নয় যে ছবিটা ভেসে উঠে তা এতই জঘন্য যে মাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, বেশি দিন হলো না, 20 বছরের মাথায় আরেকটা বিশ্বযুদ্ধ যাবে। কিন্তু চেম্বারলেন যখন হিটলারের কাছে গেল, এখন সব দোষ আমাদের নেতাজিকে দেয়, উনি হিটলারের কাছে গেছে, হিটলার ওনার সঙ্গে দেখা করতে চায়। কিন্তু চেম্বারলেন তো একেবারে অফিসিয়াল ভিজিট হিসাবে হিটলারের কাছে, এবং হিটলারের কাছে গিয়ে বলছে আপনাদের তো কম হয়ে গেছে জায়গা, তো আপনারা অস্ট্রিয়াটা নিয়ে নেন। তো হিটলারকে বুঝাচ্ছে আমি অন্তত লন্ডনে পৌঁছানোর পরে আপনি নিয়েন, এর আগে না, তাহলে সবাই বলবে যে আমি দিয়ে গেছি, কারণ কোনোই প্রটেস্ট করলাম না, এটা কিভাবে হবে। সেই কারণে চেম্বারলেন চলে যাওয়ার প্লেনে উঠার পরেই হিটলার অস্ট্রিয়া নিয়ে নিল। এখন অস্ট্রিয়া এত সহজে নেওয়ার পরে হিটলারের উচ্চাবিলাস বেড়ে গেল। হিটলার ভাবলো আরে তাইলে তো দেখা যাচ্ছে এখনো সাম্রাজ্য বড় করা যাবে। এই একটা আসলে এই নেতাগুলো, এই হিটলার বলেন, স্টালিন বলেন, চার্চিল বলেন, এই নেতাগুলো সাংঘাতিক বিষণ্ণতা রোগে ভুগত। আমি সেই বিষণ্ণতাটাই আমাদেরকে কিভাবে ট্রান্সফার করেছে সেইটা আপনাদেরকে বলার চেষ্টা করি। সেই বিষণ্ণতাটা তারা ভুগে তারা আমাদেরকে হতবিহ্বল করেছে। প্রথমে আমাদের খাদ্য কেড়ে নিয়েছে, আমাদের জ্বালানি কেড়ে নিয়েছে, আমাদের লক্ষ লক্ষ মিলিয়নস অফ মানুষকে তারা প্র্যাকটিক্যালি দুর্ভিক্ষ কবলিত করে হত্যা করেছে, তারা ওয়ার ক্রাইম করেছে। কিন্তু এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা আবার ব্যবস্থা করে এত বেশি খাদ্য কেন লুট করা শুরু করলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর। এই ব্যাপারে আমার যা ধারণা সেটা হচ্ছে ইংরেজরা মনে করতেছিল এই যুদ্ধ বহুদিন ধরে চলবে, এই যুদ্ধ এত সহজে থামবে না, আর এই যুদ্ধে তারা পুনরায় তাদের সাম্রাজ্য আরো বড় করে নেবে। এইটা তাদের মনে আসার মূল কারণ হচ্ছে হিটলার যে বিশাল ভুল করে বসলো, স্টালিনের সঙ্গে যার চুক্তি ছিল যে রাশিয়াকে সে আক্রমণ করবেন, এবং স্টালিন নিজে হতবিহ্বল হয়ে গেছে যে এটা কি করে হয়, তার সঙ্গে না চুক্তি হলো সে আমাদের আক্রমণ করবে না, এমনকি তাদেরকে জার্মানদেরকে খাদ্যশস্য দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল,
জার্মানদের তখন খাদ্যশস্যের অভাব ছিল। তো এটা আক্রমণ করতে যাবে কি? এইখানে ঐতিহাসিকদের অনেক রকম কথা আছে, সেইগুলিতে আমি যেতে পারবো না। সেইগুলি তাহলে আমরা বাঙ্গল ডেল্টাকে এত বিষণ্ণ রোগে আক্রান্ত তারা কিভাবে করলো এইটা আমরা বুঝতে পারবো। সেজন্য আমরা বেঙ্গল ডেল্টার উপর কনসেন্ট্রেট করার চেষ্টা করি। বেঙ্গল ডেল্টাটার আয়তন যেভাবেই দেখুক না কেন, যদি কন্টিনেন্টাল ইউরোপ থেকে পোল্যান্ড বাদ দেওয়া যায় তাহলে যত বড় ভূখণ্ড পাওয়া যাবে প্রায় সেই পরিমাণ ভূখণ্ডই এখানে পাওয়া যাবে। এবং ওইখানে ইতালির দুই দিকে যেই রকম সমুদ্র সৈকত পাওয়া যাবে তার চাইতে কোনো অংশে কম সমুদ্র সৈকত এখানে পাওয়া যাবে। তো এইটা আকর্ষণের জায়গা ছিল নানা দিক থেকে, কিন্তু ব্রিটিশরা কখনো চিন্তা করতে পারে নাই এত দ্রুত এটা ছেড়ে যেতে হবে। সেই জন্য তারা ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির কথা চিন্তা করেছে, তারা টার্কিশ ন্যাশনাল স্টেটের কথা চিন্তা করেছে, রাশিয়ানদের একটা সাম্রাজ্য সমান রাষ্ট্রও থাকতে পারে, সেই সাথে নিজেদেরও একটা সাম্রাজ্য থাকবে, জার্মানিকে আর উঠতে দেওয়া হবে না। এই পরিকল্পনায় যখন কাজ করেছে তারা ঘরে ঘরে মানুষ মেরে ফেলেছে দুর্ভিক্ষ দিয়ে, কিন্তু এখানে হিন্দু মুসলমান কেউ দায়ী ছিল না এই দুর্ভিক্ষের জন্য। সবাই জানে যে এটা ইংরেজরা দায়ী, কিন্তু ইংরেজরা ঠিক করলো আমরা নিজেরা দায়ী হয়ে এখান থেকে যাইতে পারবো না। এদেরকে একে অপরের সাথে সাংঘাতিক ভাবে রায়টে সংযুক্ত করতে না পারলে আমরা নিস্তার পাব। সেই জন্য বিষণ্ণতা, হতাশা এবং অন্যের প্রতি অন্যের ভালো দেখতে না পাওয়া, এই রোগগুলি এখানে ছড়ানোর সুকৌশল চেষ্টা করে এবং তারা সত্যি সত্যি সাকসেসফুল হয়। এখানে লক্ষ্য করবেন আমি কেন 43 বেছে নিচ্ছি। 42 আমার কাছে ইম্পর্টেন্ট এই জন্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাইট আর আমাদের দুই মহাপুরুষ, দুই দার্শনিক, দুই কবি তারা অন্তর্ধানে চলে গেছে, একজন দৈহিকভাবে আর একজন মানসিকভাবে। অর্থাৎ ভালো বলেন মন্দ বলেন, আপনার পক্ষের বলেন বিপক্ষের বলেন, এই দুই মহাপুরুষ চলে যাওয়া এই বেঙ্গল ডেল্টার জন্য বিশাল ক্ষতি। এখন লালন থেকে শুরু করে কবিগুরু পর্যন্ত আর কবি নজরুল থেকে শুরু করে আল মাহমুদ পর্যন্ত তারা যে বেঙ্গল ডেল্টা দেখেছে, আপনারা এই প্রজন্মের বা আমাদের প্রজন্ম কি সেই বেঙ্গল ডেল্টা দেখতেছে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো অবশ্যই না। আমরা সেই বেঙ্গল ডেল্টা দেখতে পাই। কারণ হচ্ছে যেখানে অনেকেই সমালোচনা করে কবিগুরুকে, তিনি অখণ্ড ভারতবর্ষ চেয়েছেন, অনেকেই চেয়েছেন অখণ্ড ভারতবর্ষ, একা কবিগুরুকে দোষ দিলে লাভ নেই। কিন্তু কবিগুরু যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে বাঙালিরা একটা নেতৃত্ব দেবে। আপনারা যদি কবিগুরুর চিঠি নেতাজিকে উদ্দেশ্য করে তিনি যে চিঠি লেখেন সেটা দেখেন, আর নজরুলকে শান্ত হতে বলার জন্য বারবার তাগিদ দেন, সেসব দেখে যে সামনে আরো সময় আছে, তোমার আরো সময় আছে, তুমি আরো অনেক কিছু করতে পারবে, তুমি একটু শান্ত হও। তো কবি নজরুল শান্ত হইতে গিয়ে খাবার পায় না। 1 মাস উনি প্রায় অভুক্তই ছিল, ছেঁড়া একটা লুঙ্গি পরেছিল। যখন কবিগুরু কবি নজরুলকে শান্ত করতে চাইছে তখন কিছুদিন পরে দেখো নজরুলকে বললাম শান্ত হইতে, সে আমার সঙ্গে যোগাযোগই বন্ধ করে দিল। তখন একটা চিঠি লেখে নজরুল কবিগুরুকে, ওই চিঠিটা সবাই পড়ার চেষ্টা করবে। আর ওই সময় তারও আগে ইব্রাহিম খাঁ কেন উনি কামাল আতাতুর্কের প্রশংসা করে চিঠি লিখলেন, কবিতা লিখলেন, সেটার জন্য ওনাকে চিঠি দিলে উনি উত্তর পান নাই। এই চিঠিগুলি পড়ে দেখবেন, এই চিঠিগুলি মহামূল্যবান সম্পদ এই বেঙ্গল ডেল্টার লোকদের জন্য। কোন ধর্মের আপনি কিচ্ছু আসে যায় না, অবস্থার পরিবর্তন ঘটে নাই। যদি কবিগুরুর কাছে এবং ইব্রাহিমের কাছে নজরুলের চিঠিগুলি পড়েন তাহলে মনে হবে আজকে বসে এই চিঠি লেখা হচ্ছে। বলতে আপনি আমাকে বলতেছেন মুসলমানদেরকে আমি বড় উদার মনের হওয়ার জন্য আহ্বান জানাবো, সংস্কারের প্রতি আহ্বান জানাবো, এই কাজে ঝাঁপিয়ে পড়বো, তো আমাকে তো এমনি ছুরি মারতে আসে,
আমি তো কিছু বলি না, তাই আমাকে কাফের বলতে আসে, তাইলে আমি কি করি? অন্যদিকে রবি গুরুর যে স্বপ্ন ছিল এবং শেষে ওনার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, উনি যখন ফার ইস্টে যায়, উনি যখন হংকং এ যায়, উনি যখন বেইজিং এ যায়, উনি যখন চীন ভ্রমণ করে, তখন কিন্তু উনি লিখে ফেলেন যে মনে হচ্ছে আমরা আর পারলাম না, যেইটা নেহেরু বুঝেছিল। যার জন্য ডমিনিয়ন রেখেই ডমিনিয়নকেই ভ্যাটো পাওয়ার দেওয়া যায় কিনা, কারণ এত বিশাল দক্ষিণ এশিয়া, এই এশিয়ার এত সম্পদ, এখানে যদি একটা ভ্যাটো পাওয়ার থাকে মন্দ কি? ইংরেজরা এটা ব্যবহার করতে পারবে, তাহলে ইংরেজদের দুইটা ভ্যাটো পাওয়ার হয়ে গেল, নিজেদের একটা, আবার ইন্ডিয়ান কলোনিরও আরেকটা। কিন্তু নেহেরু এই বুদ্ধিতে পা দিল না। নেহেরু বলল, না, এইটার যোগ্য আমরা না, এইটা চাইনিজদেরকে দিয়ে দাও, এইটা চাইনিজরা হ্যান্ডেল করতে পারবে ভালো। এইটা শুনতে অবিশ্বাস্য লাগে। এখন দেখেন বারাক ওবামারা ইন্ডিয়াকে স্থায়ী মেম্বার করে ভ্যাটো পাওয়ারের উপহার দিতে চায়, কিন্তু তখন নেহেরুর মতো লোক এটা নেয় নেই। আজকে যে অমিত শাহ চিকিৎসা হইলো গত 2 সপ্তাহ ধরে, এই করোনায় তো এই লোক মারা যাইত, এই লোকের 2 সপ্তাহ ধরে যে চিকিৎসা হইলো, এটা তো নেহেরুর অবদান। নেহেরু এই সমস্ত হসপিটালের সূচনা করে। বেঙ্গল ডেল্টাতে এই লালন শাহ থেকে শুরু করে কবি নজরুল হয়ে আল মাহমুদ পর্যন্ত যে চিন্তা চেতনাগুলি ঘুরে বেড়াচ্ছে, এর সাথে এখানকার জলবায়ু, এখানকার মাটি, এখানকার মানুষ, এদের স্বার্থ অনেক বড়ভাবে ছিল। কিন্তু ডমিনিয়ন সৃষ্টি করে আমাদেরকে রাষ্ট্র না দিয়ে ইসরায়েলকে রাষ্ট্র দেওয়া, আমাদেরকে ডমিনিয়ন রাখা হবে। বেলফোর্ট ডিক্লারেশন পড়েন বা সাইকট পিকটের যে চুক্তি পড়েন, সব দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন। প্রথম বিশ্বযুদ্ধতেই এই প্ল্যান হয়ে গেছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাজ ছিল প্রথম বিশ্বযুদ্ধের এই প্ল্যানটা ডেল্টাতে কিভাবে করানো যায়। কিন্তু ডেল্টার মানুষরা এত কিছু আর বুঝতে রাজি ছিল না। নজরুলের সেই কথা, স্বরাষ্ট্র বুঝি না, স্বাধীনতা চাই। আর স্বাধীনতা মানে হচ্ছে নিজের জমিতে কাজ করে নিজেরটা নিজে খাবো। এখন সমস্যা এখানে হচ্ছে, এই কারণে এখানে কমিউনিস্ট আন্দোলন, নাঙ্গল যার জমিদার, এইটা খুব প্রশংসিত হয়। কিন্তু এক ধরনের গোড়া মুসলমান বলা শুরু করলো, এটা কমিউনিস্টদের স্লোগান। এটা কমিউনিস্টদের বহু আগে ইসলাম বলেছে। আপনি যদি দেখেন, হযরত বেলালকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমি দিয়ে গেছেন, সেই জমি ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিছেন। ওনাকে ওয়ার্নিং দিয়েছেন যে আপনি চাষাবাদ না করলে, গাছ না লাগাইলে, খেজুর গাছ রোপণ না করলে, খেজুর গাছের গোড়ায় পানি না দিলে এই জমি আপনার থাকবে না। উনি নালিশ করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নালিশ করলেন, সবার কাছে নালিশ করলেন। উনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, আল্লাহ রসুল নিজে জমি দিছে। আমি কি জন্য জমির কথা বলতেছি? বেঙ্গল ডেল্টা জমি, বেঙ্গল ডেল্টা পানি, বেঙ্গল ডেল্টা কৃষি, বেঙ্গল ডেল্টা শিল্প, বেঙ্গল ডেল্টা মানুষের সাথে মানুষের সৌহার্দ্যপূর্ণ ভাব, এগুলি বেঙ্গল ডেল্টার বৈশিষ্ট্য। এই বেঙ্গল ডেল্টা নদীমাতৃক দেশটা নষ্ট হয়ে গেছে, এবং এইটা শুরুটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বেশি। এখন এই বেশি করার সুবিধার জন্যই এত ভাগাভাগি। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোনো মতে থেমে গেল, পাকিস্তান ইন্ডিয়া সৃষ্টি হয়ে গেল। সবাই ইসরায়েল নিয়ে ক্রিটিসাইজ করলো, মুসলমানরা পাকিস্তান নিয়ে হোররা বলল। কিন্তু পাকিস্তানও যে আরেকটা ইসরায়েল, এইটা কেউ, ভারতের যে একটা বড় ইসরায়েল, এটা এখন বুঝতে পারেন কিনা জানি না। এখনো যদি বুঝতে না পারেন, আর বুঝতে পারবেন না। এগুলো একই বৃন্তে 3টা ফুল, একই বৃন্তে 2 ফুল বলছিল কবি নজরুল হিন্দু মুসলমানকে। আর আমার দৃষ্টিতে জায়নিস্টরা, পাকিস্তানিরা আর ভারতীয় ফ্যানাটিক্সরা, এরা একই বৃন্তে 3টা ত্রিশূল। ত্রিশূল, এরা মানবতার সাংঘাতিক বিধ্বংসীকে। বেঙ্গল
ডিপ্রেশনে ফেলে দিছে, জঞ্জা হইতে পারে। একটা অবাক ব্যাপার হচ্ছে, আমি যত ঘাটাঘাটি করতেছি ততই দেখতেছি যে ভারতবর্ষে যে মানুষের সংখ্যা, কোনো রাষ্ট্রের অধীনে সবচেয়ে বেশি মানুষ শাসিত হয়েছে, এটা কিন্তু দক্ষিণ এশিয়া। এর আগে কোথাও এক রাজার অধীনে বা এক শাসন ব্যবস্থার অধীনে এত মানুষ শাসিত হয়নি। কিন্তু ইতিহাসের আগে আর্য অনার্যের এই সমস্ত মিথ্যা কাহিনী বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে এখানে একটা বিশাল বড় জলোচ্ছ্বাস হয়েছে, যেই কারণে ইন্দাস সিভিলাইজেশনটা ধ্বংস হয়েছে। আর ইন্দাস সিভিলাইজেশন ধ্বংস হওয়ার পরে এখানে আদম হাওয়ার সিচুয়েশন সৃষ্টি হয়েছে। আদম হাওয়ার সিচুয়েশন বুঝেন? যারা বুঝেন তারা ভালো, আর যারা না বুঝেন একটু শুনে নেন যে আদম হাওয়ার সিচুয়েশন বলতে কি বোঝায়। অর্থাৎ মানুষের মূল্য এত বেড়ে গেছে যে জমির কোনো মূল্য থাকে না, কারণ জীবন্ত মানুষ পাওয়া যায়নি। সুবিধা ছিল জলোচ্ছ্বাসের কারণে মানুষ মেরে এই বেঙ্গল ডেল্টা হইতে শুরু করে, বে অফ বেঙ্গল হইতে শুরু করে, ইন্ডিয়ান ওশান হইতে শুরু করে সব মানুষই তারা আবার ধুয়ে নিয়ে গেছে। অর্থাৎ মানুষ মারছে আবার ধুয়েও নিয়ে গেছে। তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আপনার কোনো বিশেষ লোকের দরকার ছিল না, প্রকৃতি নিজেই পরিষ্কার করে দিয়েছে। আর বেঙ্গল ডেল্টা সবচেয়ে বেশি পরিষ্কার হয়ে গেছে। এখন কোন কোন ঐতিহাসিকের মতে আজ থেকে 2600, 2700, 2800 বছর আগে এটা ঘটেছে। কেউ কেউ বলে 3000 বছর আগে ঘটনা। কয়েক হাজার মানুষ মাত্র বেঙ্গল ডেল্টাতে খুঁজে পাওয়া গেছে। কয়জন নারী পাওয়া গেছিল, কয়জন পুরুষ পাওয়া গেছিল, কয়জন বাচ্চা কাচ্চা পাওয়া গেছিল সেটা না, মাত্র কয়েক হাজার মানুষ। তো এই বিশাল ডেল্টা অঞ্চলে যদি মাত্র কয়েক হাজার মানুষ হয়, তাইলে চিন্তা করেন কন্টিনেন্টাল ইউরোপ থেকে পোল্যান্ডটা বাদ দেন। কন্টিনেন্টাল ইউরোপ থেকে পোল্যান্ড বাদ দিলে ইউকে তো কন্টিনেন্টাল ইউরোপের ভিতরে না, পোল্যান্ডটাকে কন্টিনেন্টাল ইউরোপের ভিতরে ধরা হয়, আর রাশিয়াকেও ধরা হয় না। তাইলে পোল্যান্ডকে বাদ দিয়ে যে বিশাল কন্টিনেন্টাল ইউরোপ আপনি পাচ্ছেন, এইটার সমান একটা জায়গাতে যদি মাত্র কয়েক হাজার মানুষ বসতি স্থাপন করে, তাহলে মানুষের মূল্য কিরকম বেড়ে যায়। এই সেইখান থেকে আমাদের শুরু, এবং সেইখানে বিষণ্ণতা ছিল না। এবং এই অঞ্চলের একটা প্রধান ধর্ম হচ্ছে এখানের মানুষ বিষণ্ণ হয় না। এমনিতে হাসতে পারে, এমনিতে গাইতে পারে, এমনিতে কৌতূহলী হইতে পারে, এমনিতে কাকের বাসা দেখে, ঘুঘুর বাসা দেখে সারাদিন চালিয়ে দিতে পারে। সন্ধ্যার সময় মনে পড়ে, আরে বাবা খিদা তো লাগছে, তো কি হচ্ছে, একটা বাংলা কলা টান দিয়ে একটা বাংলা কলা খেয়ে ফেলো, একটা বাংলা কলা খেলে, একটা বিচি কলা খেলে খিদা চলে যাবে। তারপরে আর একটু কিছু দূর গেলে আরেকটা কিছু খেলে চলে যাবে। এইরকম একটা ভূমি বেঙ্গল ডেল্টা বলতে, যেটা আমরা বর্ণনা সবচেয়ে বিস্তারিত বর্ণনা শুরু পাই হচ্ছে ইবনে বতুতার সময় থেকে। ইবনে বতুতার পরে ইংরেজদের মধ্যে যে লেখক বিশেষ করে মুসলমানদের দুরবস্থার কথা বলেছেন, তিনি বলেছেন যে ইংরেজরা আসার 50 বছর আগে যেই মুসলমান গরিব হওয়ার কথা চিন্তা করতে পারত না, ইংরেজ শাসন 100 বছর, বিশেষ করে সিপাহী বিপ্লবের পরে কোন মুসলমান 2 বেলা খেয়ে থাকতে পারবে এই নিশ্চয়তা কোনো পরিবারে ছিল, এবং কোন পরিবারেই রাখে নাই। তাহলে বিষণ্ণতা, হতবিহ্বলতা এই 100 বছর ধরে প্রলম্বিত হয়েছে। এই বিহ্বলতার ভিতরে আপনার দুর্ভিক্ষ, এইটার ভিতরে আপনাকে আবার রায়ট, এইটার ভিতরে আপনাকে আবার রাষ্ট্র সৃষ্টি করা, এত কিছুর পরে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছিল কোথায় বলেন তো, জানি না আপনারা কারা কারা জানেন। এটা প্রায় শুরু হয়ে গেছে। এটা সুয়েজ ক্যানালকে নিয়ে, এটা আবার মুসলমানদের সম্পত্তি নিয়ে। কি হয়েছিল ওখানে? ওখানে একসঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল সুয়েজ ক্যানাল দখল করবে। কি জন্য? এটা মিশরীয়দের সম্পদ বলে ঘোষণা করবে। বেঙ্গল ডেল্টার একটা সুবিধা বা অসুবিধা হচ্ছে যে আমরা তো নদীগুলি ন্যাশনালাইজ করতে পারতেছি, তবে নদীগুলির জীবন সত্তা তো আমরা দিতে পারি। এই যে বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশ প্রায় 700 থেকে 800 নদী এখানে আমাদের প্রবাহিত হতো, এখন কিন্তু অবস্থা খুব খারাপ।
সেই প্রসঙ্গে আমি যাব না, যেহেতু আমি 73 পরে যাব না আজকে, সেহেতু সেইখানে আমি যাব না। আর আমার অর্ধেক সময় চলে গেছে সূচনা করতে করতে, বাকি অর্ধেক আরো 20 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব, তারপরে আপনারা আমাকে প্রশ্ন। সুয়েজ কানাল নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় লেগেই যায়। তো আমেরিকান প্রেসিডেন্ট ব্রিটিশদেরকে বলে, কে আবারও যুদ্ধ করবো আরেকটা? তো আমি তো রাশিয়ান নেতা, সোভিয়েত নেতাদের সাথে কথা বলবো, এইবার তো আর হিটলার নাই, এবার টার্গেট কিন্তু তোমরা, তোমাদের এই দ্বীপ কিন্তু এবার থাকবে না। আগে হিটলার ধ্বংস করতে চাইছিল, এইবার রাশিয়ানরা তোমাদেরকে ধ্বংস করবে। তো বলে আমাদেরকে কিছুটা দিন সময় দেন। তখন আইজেনহাওয়ার বলছিল, I can give you only 24 hours. If you don't obey, face World War III and America will not be with you. So do whatever you like. By tomorrow morning, I am going to sleep. By tomorrow morning, if I did not hear that you did not stop, then I will simply say, I am with nobody. এই যে আমেরিকান পলিসি, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল। আমেরিকানরা অপেক্ষা করতেছিল যে কারা জিতবে আর কারা হারবে। এমন আমেরিকানরা বলেও ফেলেছিল যে যারা হারবে তাদের পক্ষেই আমি যাব। হিটলারের এত ভুল করা সত্ত্বেও নাকি হিটলার জিতে যাইত। সেই কারণে আমেরিকানরা ইংরেজদের পক্ষ এসে যুদ্ধ। তো এবারও ওরা ভাবছিল ইংরেজ ফ্রান্স দুইটার সঙ্গে, ইসরায়েলের সঙ্গে আমেরিকা যেহেতু সাহায্য করেছে ইসরায়েল সৃষ্টি করতে, তারা একত্রিত, কিন্তু হয়নি। এই শোধ ইসরায়েল নেওয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু অন্যরা মিডল ইস্টে বিরোধটাকে ঠেকানোর চেষ্টা করতেছে। সেই কারণে এখানে কি কারণে যেন ভুল বুঝাবুঝির জন্য 1962 যুদ্ধটা হয়ে গেল ভারত আর চীনের মধ্যে। ভারত আর চীনের মধ্যে 1962 যুদ্ধ হয়ে যাওয়ার ফলে ওইখানে চীনের ভিক্টরি হয়ে যায়। চীনের এই ভিক্টরি কিন্তু স্বাভাবিক ভিক্টরি না। ইন্ডিয়ান সোলজারদেরকে তখন যদি অস্ত্র দেওয়া যায়, খেয়াল করবেন 1962 তখন কিন্তু ব্রিটিশ শাসিত ইন্ডিয়া যুদ্ধের দিক থেকে অনেক অগ্রসর, আর চায়না তখনও না খেয়ে মানুষ মারা যাচ্ছে। খেয়াল করতে হবে আপনাকে, 62 থেকে 72 চায়নাতে তখনও মানুষ না খেয়ে মারা যাচ্ছে। তার কারণ তারা ফসল উৎপাদনে বিরাট ভুল করেছে, তারা চড়ুই পাখি সব মাইরে শেষ করেছে। জানেন কিনা সেই কাহিনী? তারা তাদের শস্য নাকি চড়ুই পাখিরা খেয়ে ফেলে, সেই জন্য সব চড়ুই পাখি মেরে ফেলার পরে শস্য উৎপাদন এতই কমে গেছে যে তাদের আবার দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। ওই দুর্ভিক্ষের ভিতরে যুদ্ধ। জি, এটা আবার আলোচনায় আসছে সম্প্রতি, ঢাকা থেকে কুকুর নিধন করা হবে, তখন এই চীনের উদাহরণটা অনেকে আবার নিয়ে আসছে পরিবেশবাদীরা, যে চীন একটা ভুল করছে, আমরা ঢাকা। এইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটার সাথে এটার। আপনারা এখন যদি বিশাল একটা কুমড়ার সাথে একটা কমলার তুলনা করেন, তাইলে তো আবার ওখানে মিলিয়নস অফ চড়ুই পাখি, তারা কমিউনিস্ট নির্দেশে মানুষ মেরে ফেলা হয় রাতারাতি। আর কমিউনিস্ট নির্দেশে 7 দিনের মধ্যে সব চড়ুই পাখি মেরে ফেলছিল, এবং সেখানে পলিনেশন যেটা শস্য উৎপাদনের ক্ষেত্রে লাগে, সেখানে এই না খাওয়া মানুষগুলো ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে জিতে গেছে। এখন এরা কিন্তু আর যুদ্ধ করার ক্ষমতা ছিল না, কিন্তু চায়না তলে তলে চাইতেছিল আরেকটা যুদ্ধ হোক। ভারতও চাইতেছিল, পাকিস্তানও চাইতেছিল। সেই কারণে 65-এর যুদ্ধ হয়, এবং ওই যুদ্ধে ভারত অবশ্যই জয়ী হইত। এখন আমরা জানি না কে জয়ী হয়েছে। 1200 অবশ্যই জয়ী হইতো যদি বেঙ্গল রেজিমেন্ট না থাকতো। এই কথাটা অকৃতজ্ঞ পাকিস্তানিরা কখনোই বলেন। তারা যদি আমাদের পাইলটদেরকে না পাইতো, আমাদের বেঙ্গল রেজিমেন্ট লাহোরে না পাইতো, তাইলে লাহোর রাতারাতি দখল হয়ে যায় ভারতীয়দের দ্বারা। লাহোর দখল হয়ে গেলে তখন পাকিস্তানের পতন ঘটে, এবং ইন্ডিয়া অত্যন্ত কৌশলী ভূমিকা পালন করে। আমাদের এই বেঙ্গল ডেল্টা রিজিয়নে তারা একটা গুলি ছোড়ে নেয়,
তারা কি আমাদের এতই সমীহ করেছে, এতই ভালোবেসেছে, আমাদের জন্য তাদের প্রাণ এইরকম উৎসর্গ করেছে, আর আজকে প্রতিদিন আমাদেরকে মারতেছে, কাঁটাতারের বেড়া দিয়ে তারপরও মারতেছে? তারা কি এতই ভালো ছিল হঠাৎ করে 65 থেকে এই পর্যন্ত এত খারাপ হয়ে গেল? আপনারা এইসব প্রশ্ন নিজেরা জিজ্ঞেস করেন। তারা তাদের তো আরেকটা যুদ্ধের ফ্রন্ট 1971 খুলতে চায়নি। তার কারণ এখানে আরেকটা যুদ্ধের ফ্রন্ট খুললে বাঙালি, জি পরে প্রশ্ন করেন, আমি শেষ করে নেই। না, এটা আমি বলতেছি 1965 এর কথা। 1965 বেঙ্গল ডেল্টা রিজিয়নে কোনো যুদ্ধ হয়নি। বিষণ্ণতা থেকে প্রথম বেরিয়ে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। কোনো একটা গুলি ছোড়ে নেই ইন্ডিয়ানরা। তার কারণ আমি যদি পারি আরেকদিন বলবো, আজকে আমার সময় নাই, সেজন্য আজকে আমি এটা বলবো না। কিন্তু পাকিস্তানিরা 65 এর যুদ্ধে তারা যে দাবি করে জিতেছে, যদি তারা জিতেও থাকে বাঙালিদের জন্য জিতেছে, এবং এই কৃতজ্ঞতার স্বীকার তো তারা করলোই না, তারা আমাদের উপর 71-এ ঝাঁপিয়ে পড়লো। এইটা হলো মুসলমানদের চরিত্র। বর্তমান মুসলমানদের চরিত্র হলো এইটা, যে অকৃতজ্ঞ হবে এবং যে উপকার করবে তারে মারবে। এবং আলমের মতো ওই রকম পাইলট জঙ্গি বিমান চালানোর পৃথিবীতে তখন ছিল না। এবং এরপরে আসেন 67 এর যুদ্ধ। পাক ভারত 65 এর যুদ্ধ মাত্র 17 দিন, আর 67 এর যুদ্ধ মাত্র 6 দিন। এরা 17 দিন যুদ্ধ করতে পারছে, তারপরে সবাই বলে, দুই পক্ষই বলে গুলি তো শেষ, আর গুলি নাই। পাকিস্তানকে চায়না গুলি সাপ্লাই দিতে রাজি ছিল, আর ভারতবর্ষের কাছ থেকে সোভিয়েতরা তখনও অত ভালো পজিশনে নাই, কিন্তু সোভিয়েতদের একটা রাগ ছিল আইয়ুব খানের। আইয়ুব খান আননেসেসারি সোভিয়েতদেরকে গুতাইতে যাই। এটা আমেরিকানরা শিখিয়ে দিছে যে তোমার কাজ হচ্ছে যখনই চান্স পাবা মস্কোকে একটু গালি দিবা, যখনই চান্স পাবা মস্কোকে একটু। এবং এটার কারণে আমাদের লাভ হয়েছে। 71-এ সোভিয়েত ইউনিয়ন একেবারে শক্ত হয়ে আমাদের পাশে দাঁড়ায়, যে এটা কি একটা রাষ্ট্র, এটা আননেসেসারি, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই, কিন্তু ভারতকে সাহায্য সহযোগিতা করি দেখে তারা আমাদের উপর খেপে গিয়ে আমাদের সঙ্গে সব সময় এইরকম করে। এই জন্য আমাদের 71-এ আমাদের বন্ধু হিসাবে এই যে ইন্ডিয়ানরা দাবি করে তারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, এত বড় একটা মিথ্যা নির্লজ্জ কথা, এবং এখন পর্যন্ত আমরা সঠিক উত্তর দিতে পারি। আর পাকিস্তানি বর্বররা যে বলে যে তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান ভাগ করা, তোমাদের স্বাধীনতা দেওয়া, তো পাকিস্তান তো যেই দিন সৃষ্টি হয়েছে সেই দিনের পর থেকেই নেহেরু ছাড়া অন্য সবাই পাকিস্তানকে ভাগ করতে চাই। নেহেরু কি জন্য ভাগ করতে চায় নাই? নেহেরু বুদ্ধিমান মানুষ ছিল, পড়াশোনা জানা লোক ছিল। সে আবুল কালাম আজাদের সঙ্গে সবসময় কথাবার্তা বলতো যে এইটা ভাগ করার আমাদের দরকার, যে জিনিস এমনি ভাগ হয়ে যাবে সেই জিনিসে আমরা পয়সা খরচ করে ভাগ করতে যাব। পাকিস্তান ভাগ হয়ে যাবে প্রথম ধরা পড়ে কেলসেনের রিসার্চে 1952-তে। কেলসেন বলে 3টা রাষ্ট্র পৃথিবীতে থাকার সম্ভাবনা আমি দেখি না, তার মধ্যে অন্যতম ছিল পাকিস্তান আর আফ্রিকান 2টা। তো কেলসেনের এইটার জন্য পাকিস্তান ইউনাইটেড নেশনে মামলা করতেছে যে হ্যাঁ সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। কেলসেন বলতেছে আমি তো জুরিসপ্রুডেন্সের থিওরি দিয়ে দেখতেছি এটা রাষ্ট্রটা টিকবে না, স্টেটহুডের যে ক্যারেক্টার এটাতে তা নাই। এবং ইনডাইরেক্টলি ওই লোক কিন্তু ইসরায়েল সম্পর্কে একই কথা বলে গেছে। ইনডাইরেক্টলি সেই লোক, এইসব লোকরা ফেডারেশন গুলোর দিকে আঙ্গুল তুলে তুলে সোভিয়েত ইউনিয়ন সম্পর্কেও বলে গেছে। ফেডারেশন গুলো যদি ঠিক মতো কাজ না করে এগুলি ভেঙে দেয়, এবং সেই জন্য আমেরিকানরা বুদ্ধি করে ফেডারেশনের অঙ্গরাষ্ট্রগুলোর ক্রিমিনাল সিস্টেমটা পর্যন্ত, ট্যাক্সেশন সিস্টেমটা পর্যন্ত সবকিছু আলাদা করে দিছে। খুশি, তোমার এলাকায় তুমি মৃত্যুদণ্ড রাখো,
খুশি তোমার এলাকায় তুমি মৃত্যুদণ্ড রাখো না, কিন্তু আমাকে নিয়ে ঝামেলা, কেন্দ্রীয় সরকার নিয়ে কোনো ঝামেলা করবা না। এই প্রক্রিয়াটা মুসলমানরা বুঝতে পারে, যার জন্য 22টা আরব দেশ সৃষ্টি হয়েছে। কিন্তু 1967-এর 6 দিনের যুদ্ধের পরে আরবদের আর যুদ্ধ করার ক্ষমতা ছিল না। সেখানেও ক্যাপ্টেন আজমি যুদ্ধতে চমক দেখাইতে পারছে, কয়েকটা ইসরায়েলি জঙ্গি বিমান ফেলে দিয়ে, একেবারে নিকৃষ্টতম বিমান দিয়ে উৎকৃষ্টতম বিমানের বিরুদ্ধে তিনি দেখেন। এই লোকটাকে আমরা পর্যন্ত স্মরণ করি। আমাদের বড়ই দুর্ভাগ্য, বেঙ্গল রেজিমেন্টকে স্মরণ করলো না পাকিস্তানরা, আর আজমদেরকে আমরা স্মরণ করতেছি। তো এখানে বেঙ্গল ডেল্টার বিষণ্ণতার গভীরতা দেখেন, বিষণ্ণতার হতবিহ্বল হওয়ার গভীরতা আপনাকে দেখেন। আমরা এই বিষণ্ণতা রোগে এখন কতখানি আক্রান্ত জানেন? অফিসিয়ালি বলা হচ্ছে প্রতি 4 জনের ভিতরে একজন ক্লিনিক্যালি ডিপ্রেসড। ক্লিনিক্যালি ডিপ্রেসড আর ক্যাজুয়ালি ডিপ্রেসড এর মধ্যে পার্থক্য আছে। ক্যাজুয়ালি ডিপ্রেসড হইতেই পারে মানুষ, সেটা আপনি হইতে পারেন, আমি হইতে পারি, যে কোনো মানুষ হইতে পারে। আব্রাহাম লিঙ্কন ক্যাজুয়ালি না, ক্লিনিক্যালি ডিপ্রেসড। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি ডিপ্রেসড? আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে এখন ডিপ্রেসড হইতেছেন কেন? আগে সে ডিপ্রেসড থাকতো, তখন তো আমি দৌড়ের উপর ছিলাম, তখন তো আমার ডিপ্রেসড হওয়ার সময় ছিল না। কিন্তু এখন তো আমি প্রেসিডেন্ট হওয়ার পরে আমি দেখতেছি আমি তেমন কিছুই করতে পারতেছি না, সেই কারণে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আপনারা তো জানেন আব্রাহাম লিঙ্কন একেবারে লোকাল ইলেকশন থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট ইলেকশন পর্যন্ত চেষ্টা করেছে, সব জায়গায় হেরেছে, এবং প্রেসিডেন্ট ইলেকশন করার সময় তাকে সবাই বলছিল যে আপনাদের দেখতেই ডিপ্রেস দেখা যায়, বিষণ্ণ দেখা যায়, আপনি এই সমস্ত এই লড়াই করেন। আমি তো কোনোদিন ইলেকশনে হারি নাই। এটা কি বললেন? হ্যাঁ, আমি কোনোদিন ইলেকশন হারিনি। আপনি সব রেকর্ড হারলেন। দেখো, আমি এক জায়গায় হারি নাই, এক জায়গায় 2 বার হারি নাই, আমি সবসময় উপরের স্টেপে গিয়ে হারছি, তার মানে আমি হারি নাই। আমি প্রত্যেকটাতে হেরে হেরে উপরে উঠছি, এইবার আমি জিতবই। কিন্তু কার পরামর্শে জিতবো পরামর্শদাতা পাই না। তখন 13-14 বছর বয়সের একটা মেয়ের পরামর্শে নাকি তিনি জিতে যান, সেই চিঠিটা এখনো আছে, প্রতি বছর বিক্রি হয়, এটার দাম বাড়তে থাকে। যাই হোক, আমি বিষণ্ণতা থেকে বেঙ্গলের ডিপ্রেশনে আসি। বেঙ্গল পাকিস্তানি সৈন্যরা আমাদের এখানে এই বর্বরতা করবে, এইটা ঐতিহাসিকটা বিশ্বাস করতে চাই। যে নেপোলিয়ন থেকে শুরু করে আরবদের 67-এর যুদ্ধ পর্যন্ত প্রমাণিত হয়েছে মুসলিম বাহিনী যুদ্ধ করতে পারে। সবচেয়ে বেশি যুদ্ধ করেছে পাকিস্তানের 17 দিন, আর আরবরা 6 দিন। আর এইখানে আমাদের সঙ্গে পাকিস্তানি আর্মি যুদ্ধ করতে আসছে, আমেরিকানরা তাদেরকে বুঝাইছে যে ইউ আর দ্য বেস্ট রেগুলার আর্মি ইন দ্য ওয়ার্ল্ড আফটার আমেরিকা, ইভেন সোভিয়েত ইউনিয়ন হ্যাজ নো ম্যাচ। এই সব বুদ্ধি তাদেরকে দিছে। আর চায়না তখনও দিশেরে অবস্থার মধ্যে। চায়না একমাত্র মাওলানা ভাসানীকে বেঙ্গল ডেল্টাতে চিনত, আর বাকি কাকে চিনতো আমরা জানি না। তবে হক তো হাকে চেনার কথা ছিল। ভাসানীকে চিনে, ভাসানীকেই শুধু কমিউনিস্ট বানানোর চেষ্টা করছে। আর ভাসানী ওদেরকে খালি বলে কমিউনিজম তো থাকবে না, থাকবে তো ইসলামিজম। তো আর ইসলামিজমের একটা বিরাট অংশই হচ্ছে কমিউনিস্ট ইকোনমিক্যাল ইকুয়ালিটি। তো তোমাদের সঙ্গে তো ওভারল্যাপিং আমাদের আছে, কাজী মাঝখানে আল্লাহর বিশ্বাসটা বসিয়ে দাও। আর তোমরা এখনো তো আস্তিক নাস্তিকের দ্বন্দ্বটা ইসলামে কোনো বড় বিষয় না। আপনি আজকে নাস্তিক থাকতে পারেন, কালকে আস্তিক হয়ে যাবে। মুনাফিক এটা বড় বিষয়। কিন্তু পাকিস্তানিরা আমাদেরকে, ইংরেজরা আমাদেরকে, বর্তমানে ভারতীয়রা আমাদেরকে এই মুনাফিকিটা শিক্ষা দিচ্ছে। দেশপ্রেমের নামেও মুনাফিকি, চেতনা বাণিজ্যের নামেও মুনাফিকি, ইসলামের নামেও মুনাফিকি, মানবাধিকারের নামেও মুনাফিকি, পরিবেশ সংরক্ষণেও মুনাফিকি। সবকিছুতেই যদি মুনাফিকি হয়, তা আপনি একটা ডেল্টা টিকবে কিভাবে? একটা ডেল্টা টিকে থাকার জন্য যে পরিচ্ছন্ন মানুষ দরকার, নজরুলের মতো, লালনের মতো, আল মাহমুদের মতো, কবিগুরুর মতো, এই এমনকি ভাসানী, হক ভাসানীর মতো এই ধরনের পরিচ্ছন্ন মানুষ এখন পাওয়া খুব মুশকিল। ডেল্টা অত্যন্ত, ডেল্টার একটা বৈশিষ্ট্য হলো বিধৌত। এটা আপনি আপনি ধুইয়া পরিষ্কার হয়ে যায়। আমাদের মন আপনা আপনি ধুইয়া পরিষ্কার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা বিষণ্ণতা রোগে ভোগার কারণে আমরা নিজেদেরকে ধুইতে পারতেছি। তো
আপনার সময় প্রায় আমি 40 মিনিট নিয়ে নিছি, আমি আর 2-4 মিনিটের মধ্যে শেষ করে দেব। একটা জিনিস খেয়াল করে, 71-এ আমরা স্বাধীনতা অর্জন, চাইনিজরা তখনও না খেয়ে আছে। চুয়েন লাই ভাসানির সাথে এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে সে পারলে পরে সব বাঙালিদের খাওয়ায়, এতই সে ভালোবাসতো বাঙালিদের। এবং আপনারা বোধহয় জানেন মাও সেতুং আসলে বিপ্লবে বিশ্বাস করত। শেষের দিকে মাও সেতুং হতাশাগ্রস্ত হয়ে সব বিপ্লব টিপ্লব বাদ দিয়ে, তার লং মার্চ বাদ দিয়ে সে জমিতে হাল চাষ করার জন্য চলে গেছে এবং বড়শি দিয়ে মাছ ধরতেছে। চুয়েন লাইরা বিপ্লব সাকসেসফুল করে দিয়ে দেখে মাও সেতুং নাই। চুয়েন লাই ইচ্ছা করলে মাও সেতুং এর জায়গা বসে দিতে পারে, কিন্তু সে বুদ্ধিমান লোক এবং বেঈমান না, মুনাফেক না। সে বলে যে না, এই লোকটা এত খাটাখাটি করছে, বেঁচে আছে না মরে আছে খুঁজে বের কর। সবাই বলে যে মরে গেছে, বোধহয় মরে গেছে। বোধহয় মরে গেলে হবে না, একজাক্টলি জানতে হবে। যদি সে একজাক্টলি মরে থাকে তাহলে আমি দায়িত্ব নেব, অন্যথায় নেব না। তারপর বলে আমরা তো জানি না ওনার গোপন আখড়া কোথায়, সব জায়গা দেখা হয়েছে। তারপর উনি বলে যে একটা জায়গা বাদ আছে। উনি নিজে দেখে মাথার মধ্যে বিরাট একটা টুপি দিয়ে সে মাছ ধরতেছে, তারে বিষণ্ণতা রোগে ধরছে, সে ডিপ্রেস। চুয়েন লাইনটা দেখে বলতেছে, ভাব দেখাইতেছে, চেনে না। তো বলতেছে আপনি এটা কি ভাব দেখাইতেছেন? কয় না, তোমাদের এইসবে সাথে পাশে আমি নাই। কিসের সাথে পাশে নাই? কই তোমাদের বিপ্লব টিপ্লব হবে না, সব মুনাফেক, এগুলি সব আবার রাজাদের সঙ্গে যোগ। পারে আমরা রাজপ্রাসাদে ঢুকে গেছি, আপনি বলতেছেন মুনাফেক সব। কয় তাড়াতাড়ি টুপি ফেলে দিয়া চুয়েন লাইরা হাত ধরে আইসা মসজিদে। এই তো হইলো বিষণ্ণতা রোগ থেকে বড় জায়গা। তো ডেল্টা এখন বিষণ্ণতা রোগে ভুগতেছে, হতবিহম্বলের মতো আছে। কি জন্য? 72-তে কি ঘটলো? আমেরিকা চায়না ঐক্যবদ্ধ হয়ে গেল আমাদের বিরুদ্ধে, আমরা কিছুই করতে পারলাম না। পাকিস্তানিরা নিজেরা হারলো, হেরে গিয়ে চায়নাকে বুঝাইলো যে একে স্বীকৃতি দেওয়া যাবে না। চায়না শুনতো না পাকিস্তানের কথা। পাকিস্তানিরা দলিল দেখাইলো মুসলিম রাষ্ট্রগুলি একে স্বীকৃতি দেবেন। তাহলে জায়নিস্ট রাষ্ট্র ছিল 2টা কি 3টা, এখন দেখেন জায়নিস্ট রাষ্ট্র হয়েছে 5টা কি 6টা। খুব ভালো করে খেয়াল করবেন, জায়নিস্ট রাষ্ট্র ছিল 3টা 47 সালে, আর 72 সালের পর থেকে, 73-74 সালের পর থেকে আরো জায়নিস্ট রাষ্ট্র সৃষ্টি হয়ে বর্তমানে তার সংখ্যা 5টা 6টা 7টাতে রূপান্তরিত হয়েছে। এখান থেকে টার্কি বেরিয়ে আসছে, এখান থেকে ইরান বেরিয়ে আসছে। আমরা বিষণ্ণতা রোগে এখনো আক্রান্ত আছি। আমি আজকে আর এর বাইরে যাব না। আমি 73-এ শেষ করতে চাইতেছি, 72-এ পিং পং ডিপ্লোমেসি দিয়ে, নিউ কলোনিয়ালিজমের শুরু দিয়ে, ইউকে কিভাবে শেষবারের মতো চেষ্টা করলো ইউরোপের অংশ থাকার জন্য, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আর আমরা বদ্বীপ কিন্তু ছাড়বে না আমাদেরকে। আমরা কিন্তু এখন বিমস্টেক করতে চাইতেছি। আমরা সার্ক মরে গেছে, জানাজা দেই নাই। সার্কের জানাজা না পড়েই আমরা এর আগেই বিমস্টেকের অর্থ বুঝেন তো? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন। কোন সংস্থার এইরকম নাম হইতে পারে? আপনি পৃথিবীর 100টা সংস্থার নাম আনিয়ে দেখবেন যে পৃথিবীর কোথাও নাম এইরকম হয়। হইতে পারতো সিম্পলি বে অফ বেঙ্গল ইকোনমিক কোঅপারেশন, বেঙ্গল রিজিয়ন ইকোনমিক কোঅপারেশন, কিন্তু এইটা হইলে আবার অসুবিধা হয়ে যায় ইন্ডিয়ান ওশান। তো ইন্ডিয়ান ওশানের ভিতরে কি কোঅপারেশন করবেন? আপনার এই বিমস্টেক কি হবে না হবে, সার্ক কেন মরে গেল, কেন জানাজা পড়লেন না, এগুলি অন্য দিনের আলোচনা। আমরা মডার্নিজমের শেষে এসে দেখতেছি পোস্ট মডার্নিজমের শুরুর আগে নিউ কলোনিয়ালিজম শুরু হয়ে গেছে। আমি আজকে এই নিউ কলোনিয়ালিজম পর্যন্ত এসে আপনাদের সাথে ফরমাল কথা শেষ করতেছি। অনেক ধন্যবাদ আমার বক্তব্য শোনার। সালাম। ধন্যবাদ স্যার। আজকের বক্তব্য মানে খুবই মানে এই যে আমাদের যে রেসপন্স আছে ফেসবুকের কমেন্ট থেকে, সেখান থেকেও দেখলাম যে খুবই উপভোগ্য হয়েছে, এবং আজকের টেকনিক্যাল ইস্যুগুলোও খুব ভালো ছিল, কথা সবগুলোই স্পষ্ট, এবং ভিডিও নেটওয়ার্ক 2 দিক থেকে সব দিক থেকে ভালো ছিল। তো এখন আমাদের
দুইটা প্রশ্ন, একটা হচ্ছে 1973 কেন আপনার কাছে এত গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে এই যে সাউথ আফ্রিকার কথা আপনি নিয়ে আসলেন, সাউথ আফ্রিকার যে মার্শাল টিটো বা তাদের যে কলোনিয়ালিজমের ডেফিনেশন, এই দুইটা ব্যাপারে যদি একটু পরিষ্কার করেন। 1973-তে শেষবারের মতো মুসলমানরা তাদের মুখ রক্ষা করার চেষ্টা করেছে। ইজিপ্ট হঠাৎ করে ইসরায়েলকে আক্রমণ করে বসে, এবং প্রথম দিকে বেঙ্গল ডেল্টা যেমন হতবিহ্বল হয়েছিল, এবার প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনী কয়েক ঘন্টার জন্য হতবিহ্বল ছিল, এটা আবার কি হলো। এবং আনোয়ার সাদাত যিনি আক্রমণটা পরিচালনা করলেন, তিনি কারো সাথে এটার মত বিনিময় করলেন। আমার একটা দুষ্ট বুদ্ধি হচ্ছে সম্ভবত বঙ্গবন্ধুর সঙ্গে কথাবার্তা হয়েছে, এটা হলে আমার দুষ্ট বুদ্ধির কথা, এটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নাও থাকতে পারে। কারণ আনোয়ার সাদাত বঙ্গবন্ধুকে ভীষণ ভালোবাসে, আর বঙ্গবন্ধু আনোয়ার সাদাতকে আপন ভাইয়ের মতো শ্রদ্ধা করে। এখন আনোয়ার সাদাত ও মস্কোপন্থী, বঙ্গবন্ধু ও মস্কোপন্থী, কিন্তু মস্কোপন্থী দিয়ে তেমন কাজ হচ্ছে না, চাইনিজদের লাগবেই, আমেরিকানদের লাগবেই, এইটা দুইজনই আবার বুঝে ফেলেছে। তো আনোয়ার সাদাত যে কাউকে বলে নাই 73 যুদ্ধের কথা, এটা পরিষ্কার। কিন্তু এইটা আমার আবিষ্কার যে হয়তোবা বা ঢাকায় যে আসছিলেন তিনি কোনো না কোনো ভাবে দূরবর্তী ভাবে হইলেও একটা কিছু বলে থাকতে পারে, একটা ইঙ্গিত দিতেও পারে কে। এবং ওই যুদ্ধে কিন্তু সিনাই সে দখল করে ফেলে। সিনাই সে পুনরুদ্ধার কয়েক ঘন্টার জন্য করুক আর কয়েক দিনের জন্য, সিনাই দখল করে সে বলে আমি সিজ ফায়ার চাই, আমি সিজ ফায়ার চাই। এখন রাশিয়ানরা বলে তুমি না যুদ্ধের প্রিপারেশন নিলা গত 7-8 বছর ধরে, তো এত অস্ত্র আমাদের কাছ থেকে নিলা, তো তুমি এখন আবার যুদ্ধ করে ইউনাইটেড নেশনস সিজ ফায়ার চাও, ব্যাপারটা কি? তখন দেখে যে সবাই সিজ পাওয়ারের পক্ষে। তখন রাশিয়ানদের সন্দেহ হয় যে এ তো কিছু একটা করতেছে। এরপরেই দেখবেন সে 78-এ আমেরিকানদের সঙ্গে চলে যায়, সে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য চুক্তি করে ফেলে আমেরিকাতে গিয়ে। অর্থাৎ সে সোভিয়েতদের দিয়ে আর কাজ হচ্ছে না, এখন আমেরিকানদের সাথে নিতে হবে। আর আমাদের এখানে বঙ্গবন্ধু বলেন, শহীদ জিয়া বলেন, এরা আমেরিকানদের দিয়ে হবে না, চাইনিজদেরকে সাথে নিতে হবে, এটা সাংঘাতিকভাবে বুঝে ফেলেছে। কিন্তু এরশাদ এসে এইগুলিকে সবকিছু ডাইমেনশন ঘুরিয়ে দিয়ে সম্পূর্ণরূপে অন্য ডাইমেনশনে নিয়ে বৈনী আহমদ সৃষ্টি করা পর্যন্ত চলে। এখন সেই ইতিহাস আবার আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি ক্লাসে দেখছি আমার ছাত্ররা ছাত্রীরা এই ইতিহাস অত্যন্ত ভালো জানে। তো সেই দিকে আর যেহেতু এটা এখন 73 আনোয়ার সাদাতের যুদ্ধের জন্য ইম্পর্টেন্ট, আমাদের ইলেকশনের জন্য ইম্পর্টেন্ট। সেই ইলেকশন সম্পর্কে প্রফেসর রাজ্জাক বলছিল এই জাসদ মাসদ এদেরকে 100টা সিট দিয়ে দেন তো সব ঠান্ডা হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে স্যারের সাথে পুরোপুরি একমত না, কিন্তু আবার আধা আধা একমত। 50-60টা সিট দেওয়া যায়, তাইলে হয়তো এরা হয়ে যেত। 100টা হয়তো উচ্চবিলাসী, কিন্তু যেহেতু জাসদের সাথে আরো দল ছিল, এবং স্যার যেভাবে গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে এই পরামর্শটা দেয়, এইটা তো খুব কম লোক জানতো। যদি আহমেদ ছফা না জানাই তো এটা খুব কম লোক জানতো। এবং আসলে এগুলো পরের ইতিহাস, তো এটা খুব একটা আমি আলোচনা করতে চাই না। আমি আপনাদেরকে নিউ কলোনিয়ালিজমের শুরুটা আলোচনা করি। নিউ কলোনিয়ালিজম যে শুরু হয়ে গেল, অর্থাৎ মুসলিম দেশগুলি যারা স্বাধীন হয়েছে এরা আসলে স্বাধীনতা হারাতে শুরু করবে এখন। এরা কিন্তু মনে করতেছে তারা স্বাধীন হয়েছে, তাদের সেনাবাহিনী হবে, তারা এই করবে সেই করবে। আসলে এই ব্রিফ পিরিয়ডের জন্য মুসলিম দেশগুলি স্বাধীন হয়ে নিজেরা নিজেদের স্বাধীনতা হারাতে যাবে নিউ কলোনিয়ালিজমের হাতে, সেই কারণে। আর সাউথ আফ্রিকার ডেজমন্ড টুটুর ব্যাখ্যাটা এই জন্য ভালো। উনি বলছেন সাউথ আফ্রিকাই বলেন আর বেঙ্গল ডেল্টাই বলেন আর ইন্ডিয়ানই বলেন, কলোনিয়ালিস্টরা আসলে কি করেছে। আমাদের সাবকন্টিনেন্টে বাইবেল তারা খুব একটা দেখায়নি, সাউথ আফ্রিকাতে বাইবেলটা দেখাইছে খুব বেশি করে।
ওরা বাইবেল দেখে আমাদেরকে বলছে সবাই ধ্যানমগ্ন হও, জিসাস ক্রাইস্টের নামে সবাই ধ্যানমগ্ন হও। আমরা বাইবেল হাতে সবাই ধ্যানমগ্ন হইলাম। ধ্যান থেকে উঠে দেখি বাইবেল এখন আমাদের হইছে, কিন্তু সাউথ আফ্রিকা এখন সাদাদের হয়ে গেছে। এখন সাদারা পাইল ভূমি আর আমরা পাইলাম বাইবেল। তারা বলে বাইবেলের যে শান্তি, প্রীতি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, এক গালে থাপ্পড় দিলে আরেক গাল পেতে দিতে হয়, এগুলি তোমাদের জন্য। আর আমাদের জন্য হচ্ছে এই ভূমি, ভূমি চাষ করা, ভূমি থেকে মাইন বের করা। তো বেঙ্গল ডেল্টার অবস্থাও তাই। সেই দিক থেকে ডেসমন্ড টুটু বক্তব্যটা আমার কাছে খুবই, আমি এই লোকটার বক্তব্য, আমি পৃথিবীতে দুইটা লোকের বক্তব্য বোধহয় পয়সা দিয়ে টিকিট কেটে শুনেছি। ওনারটা ছিল $25 কি $30, আমি ওনার বক্তব্য শুনতে গেছিলাম। তো উনি বলছিল যে কলোনিয়ালিজম থেকে যারা বেরিয়ে আসে এরা সবসময় বিষণ্ণতাতেই ভোগে। এদের ছেলে মেয়েরা যদি মন্ত্রীও হয়, প্রেসিডেন্টও হয়, বাবা মা খুশি হয় না। বাবা মা যে কিসে খুশি হবে সন্তানের, সেটা বাবা মা জানে না। আবার সন্তান নিজে জানে না সে বাবা মাকে কিভাবে খুশি করতে হবে। এটা হলো ওনার দৃষ্টিতে কলোনিয়ালিজমের সবচেয়ে একটা বড় সাইন। এবং এইটা আমি এই বেঙ্গল ডেল্টাতে এখন সাংঘাতিক ভাবে দেখতেছি। কাউকে কেউ খুশি করতে পারে না। কেউ খুশি করার চেষ্টা করতে যাওয়াটাই একটা বিরাট অপরাধ হয়ে যায়। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমরা যে আলোচনাটা করতেছি, বেঙ্গল ডেল্টার বিষণ্ণ অবস্থা, হতবিহ্বল অবস্থা, এইটা থেকে সে এখন 74-75 এর দিক থেকে বেরিয়ে আসার কঠিন চেষ্টা করবে। স্যার, আমরা চাইনিজদের সাথে আলোচনার সময় ভাসানির ব্যাপারটা আসলো। তো আইয়ুব খানের আমলে ভাসানির কার্যক্রম আবার স্বাধীন বাংলাদেশের কার্যক্রম, অনেকে মনে করেন যে ভাসানি মানে শেখ মুজিবুর রহমানের ওই সময়ের আন্দোলন আবার পরবর্তীতে তার সরকারকে নানাভাবে ডিস্টার্ব করেছেন। এই ব্যাপারটা মানে তার রাজনীতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তো জুরিসপ্রুডেন্সের আলোকে বললাম 52-তে ক্যালসেন বলেছিল পাকিস্তান থাকবে না, আর ভাসানী 1956-7 এর দিকে পরিষ্কারই বলে দিছে পাকিস্তান ভেঙে গেছে। এখানে রাজ্জাক সাহেবের একটা বিরাট কাহিনী আছে। ওনাকে নিয়ে গেছিল 56 এর সংবিধান প্রণেতা কমিটির অবজারভার হিসাবে পরামর্শ দিতে। 3 দিনের বৈঠকে উনি একটা শব্দ উচ্চারণ করেন। তো 2 দিনের পরে তৃতীয় দিনে বাংলাদেশ থেকে যে 2জন ডেলিগেট ছিল তারা ওনার উপর বিরক্ত হয়ে বলতেছে, আপনারা আনছি কি জন্য? আমরা তো 2জন 2 দিনে কথা বললাম, আজকেও কি আমরা কথা বলবো? তো বলে আপনারা তো অনেক বলছেন, তো কিছু শুনছে ওরা? কথায় আপনি কিছুই বলবেন না? তো বলে যে এখানে কথা বলে লাভ হবে না। তো কেন? এটা গেছে। তো এইদিকে ভাসানী বলতেছে গেছে, ওইখানে রাজ্জাক সাহেব তো বলে এটা রক্ষা করার কোনো উপায় নাই। কয় তুই যদি রক্ষা করতে চান একটা উপায় আছে। এখানে কিন্তু রক্ষা রাখবেন, রাজ্জাক সাহেব কিন্তু মুসলিম লীগের ছিলেন এবং এটা স্বাভাবিক ছিল ওনার জন্য। উনি বললেন একমাত্র রক্ষা করা যাবে যদি রাজধানীটা করাচি থেকে চিটাগংগে নিয়ে যাও। ওই 2জন হাইসা দিয়ে বলল, আপনার মাথা কি ঠিক আছে? এই প্রস্তাব কিভাবে দেওয়া যাবে? কোথাইলে পাকিস্তানের আশা ছাড়ে। এখন ভাসানীর প্রশ্নে আসে। ভাসানীকে মানে স্যার, চিটাগাং রাজধানী আনার কথার কি ওনার কোনো ফিলোসফিক্যাল ব্যাপার ছিল বা কোনো নাকি? অবশ্যই এটা এখন আমি আলোচনা করতে পারবো না। এটা আলোচনা আধা ঘন্টা সময় দিতে হবে। যদি একমাত্র উপায় ছিল, এবং এইটার সাথে রাজ্জাক সাহেবের অনেক কথার সাথে হয়তো আমি একমত হব না, এইটার সাথে আমি 100% একমত হইতাম, যদি তারা আনতে পারতো তাইলে হয়তো বা টিকে যেত। কারণ বাঙালিরাই পাকিস্তানটা সৃষ্টি করেছে, বাঙালি মুসলমানরা। এরা না চাইলে পাকিস্তান থাকে না। বাঙালিরা হচ্ছে পাকিস্তানের ব্রেইন, আর ওইটা হচ্ছে ধড়। না ঢাকা হইলে না, ঢাকা হইলে, ঢাকা রাজধানী তো বাংলাদেশের জন্য উপযোগী না, পাকিস্তানের রাজধানী হবে কিভাবে? ঢাকা তো বাংলাদেশের রাজধানীর উপযোগী। এখন যদি বাংলাদেশকে রক্ষা করতে চান 5টা রাজধানী বানাইতে হবে। এখন আপনারা কি শুনবেন সেই কথা? আপনাদের 5টা রাজধানী থাকা লাগবে 5 জায়গায়, তাইলে বাংলাদেশকে বাঁচাইতে পারে। একটা ঢাকার রাজধানী দিয়ে আপনারা বাংলাদেশ বাঁচাতে পারেন। এখন এটা কি আপনারা বিশ্বাস করবেন? বিশ্বাস তো করবেন। সিলেটকে বানাবেন রিলিজিয়াস রাজধানী, রাজশাহীকে বানাবেন এনভায়রনমেন্টাল রাজধানী,
বগুড়াকে বানাইতে পারেন যে মিডল রাজধানী, তারপরে ওইদিকে কুমিল্লা চট্টগ্রামকে এডুকেশনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ বানাইতে পারেন। ঢাকা থেকে বের করে ফেলতে হবে মানুষকে যদি বাংলাদেশ বাঁচাইতে চান। কিন্তু এটা কি কেউ শুনবে? এটা তো পাগলের প্রলাপের কাছে মনে হবে, এটা কেউ শুনবে না। এবং এই রাজধানীগুলি সবই হইতে হবে যারা আমাদেরকে গুলি করে তাদের যত কাছাকাছি যাওয়া সম্ভব তাদের কাছে, এটা ভিতরে রাখ, যত বর্ডার এলাকা যায়। পঞ্চগড়ে এসে একটা শীতকালীন রাজধানী বানান যেখানে প্রায় বরফ পড়বে কিছুদিন পরেই, 10-15 বছর পরেই পঞ্চগড়ে বরফ পড়বে বলে আশা করা যাচ্ছে। এখানে প্রচুর পরিমাণ কমলা হবে, প্রচুর পরিমাণ ইউরোপীয় খাদ্য উৎপন্ন করা যাবে। হিমালয় তো আস্তে আস্তে, এটা কি জানেন হিমালয় আস্তে আস্তে দাবতেছে, আর অর্থ কি বাংলাদেশ অনেক বড় হবে, বাংলাদেশ অনেক সমৃদ্ধশালী হবে। বাংলাদেশের তো বিষণ্ণ হওয়ার কিছু নাই, যেটা ভাসানী চোখে দেখতেন। এখন ভাসানীরা, কবি নজরুলরা তো অনেক পরে দেখে, এখন সমস্যা হয়ে গেছে আমরা তো সেটা দেখি। ভাসানীকে 69-এ আমেরিকানরা পৃথিবীর সেরা টেরোরিস্ট হিসেবে 1 নম্বরের লিস্টে ছিল ভাসানী 69। আর 1942-তে 1 নম্বর টেরোরিস্ট লিস্টে ব্রিটেনের ছিল নেতাজি। এরা যারা দেশপ্রেম, ফজলুল হক শেরে বাংলা একটা কথা বলেছিল, উনি তো পাকিস্তান চান নাই, পাকিস্তান হওয়ার পর বলছে একটা গোরস্থান হয়েছে, তারপরেও তিনি একটা কথা বলছেন, যখন দেখবে হিন্দুস্তানিরা আমাকে সমালোচনা করে তখন বুঝবে আমি তোমাদের জন্য কিঞ্চিত ভালো হইলো কিছু করতেছি, আর যখন ওরা আমার প্রশংসা করবে তখন বুঝবে তোমাদেরকে কোথাও না কোথাও আমি বঞ্চিত করছি, ঠকাচ্ছি, ক্ষতি করছি। এটা শেরে বাংলা একটা ভদ্রলোকের কথা। এটা সেই কোন লোক যার সম্পর্কে বঙ্গবন্ধুর বাবা রাত 1টার সময় বলছে, বাবা দুনিয়ার সব মানুষকে সমালোচনা করো, আমার আপত্তি নেই, কিন্তু শেরে বাংলার নাম উচ্চারণ করে কোনো খারাপ কথা বলতে পারবে না। উনি অবাক হয়ে গেছে, বাবা কোনোদিন তাকে রাজনৈতিক ব্যাপারে উপদেশ দেয়নি। রাত 1টার সময় মা সহ, মা ঘুমে চোখ ভেঙে পড়তেছে, বাপের জন্য বসে আছে, বাপ আজকে এমন গুরুত্বপূর্ণ কথা বলবে, রাজনৈতিক কথা বলে ফেলবে ছেলেকে। খোকন ছিল নাম, খোকা, খোকারে কি গুরুত্বপূর্ণ, 1 মিনিটে শেষ। বঙ্গবন্ধু বলছে ঠিক আছে বাবা, আপনার যদি এটাই হয় মত, তাইলে আমি আর বলবো না। আমি যখন আজকে বেরিয়ে আসতেছিলাম আমারও খুব খারাপ লাগছে, আপনার বয়সে কয়েকজন লোক আইসা বলছে, এই খোকা তোমার তো ভালোই মনে করছিলাম, তুমি তো দেখি কোনো মতলবে আছো। কয় না আমি মতলবে আছি মানে, তুমি শেরে বাংলার সমালোচনা করছো, শেরে বাংলা তো পাকিস্তান চায় না, তাইলে আমরাও পাকিস্তান চাই। দ্যাট ওয়াজ শেরে বাংলা। তো আমরা তো এইসব নেতাদের মূল্যায়ন করতে শিখিনি, আমাদের সমস্যা আছে, বিষণ্ণতা কাটতেছে না, তো এই জন্য আমাদেরকে পূর্বপুরুষদেরকে সঠিকভাবে স্মরণ করতে হবে। আমরা কেমনে পূর্বপুরুষদের, আল মাহমুদ কিভাবে মারা গেছে, আনোয়ার হোসেন কিভাবে মারা যাইতেছে, এগুলি খেয়াল রাখেন। কয়দিন আগে জাহাঙ্গীরনগরের প্রফেসর তার ছেলেদেরকে মানুষ করে কারোরে সুইডেন, কারোরে আমেরিকার নাগরিক বানাইছে, এখন বৃদ্ধাশ্রমে গিয়ে কিভাবে মারা যাচ্ছে। তো এই যে জেনারেশন গ্যাপ, এটা কোনো দোষ না, আপনাদের কোনো দোষ না। আপনি আমার ছেলে হয়ে আমাকে বৃদ্ধাশ্রমে ছাড়া অন্য কোথাও নিবেন না, কারণ আপনার জন্য তো আমি কিছু করি নাই, আপনার জন্য তো আমার কোনো ত্যাগ নাই, আপনার জন্য তো সত্যিকার অর্থে আপনাকে ব্যবহার করে আমি বড় হইতে চাইছি, আমি যেটা করতে পারি নাই সেটা আপনাকে দিয়ে করাইতে চাইছি। তো এইটা তো এক জেনারেশনের সাথে আরেক জেনারেশনের সম্পর্ক না। এক জেনারেশনের সাথে আরেক জেনারেশনের সম্পর্ক হচ্ছে যে সে বিদ্যা, বুদ্ধি, ঐতিহ্য যা কিছু আছে সেটা দিয়ে যাবে, এবং তাকে সবচেয়ে কঠিন রোগ, হতাশাগ্রস্ততা থেকে, বিচ্ছিন্নতা থেকে, বিষণ্ণতা থেকে, এইগুলো থেকে তাকে রক্ষা করবে। সেই কাজটা তো আমরা করতেছি না। কাজে আমাদেরকে এর মূল্য দিতে হইতে পারে, অনেক বড় মূল্য দিতে হইতে। তবে আমি আশা করি, আমি সাংঘাতিকভাবে আশাবাদী যে আমরা ভালো হয়ে যাব। ভাসানী নিয়ে কথা শুরু করছিলেন যে স্বাধীন দেশে ভাসানীর রাজনীতি, বন্ধুত্বটা চাইনিজদের ব্যক্তিগত, আর চাইনিজরা ব্যক্তিগতভাবে কাউকে বিশ্বাস না করলে তারা রাষ্ট্রীয়ভাবে কাউকে বিশ্বাস করে। এটা এখনো তারা ট্রাম্পকে ব্যক্তিগতভাবে বিশ্বাস করে না, কাজে আমেরিকানদেরকে তারা বিশ্বাস করে। তারা মোদিকে ব্যক্তিগতভাবে বিশ্বাস করে না, ইন্ডিয়াকে তারা বিশ্বাস করে। তারা আমাদের দুই নেত্রীকেই পছন্দ করে, এবং যেই আসুক তারে নিয়ে তারা কাজ করবে। এখানে ভারত বা কেউ তাকে ঠেকাইতে পারবে না, একটুকে আমি বলতে। আর ভাসানী কাছে চুয়েনলাই প্রথম আসে
65-এর যুদ্ধের পর পল্টন ময়দানে মিটিং করার জন্য। পারলে পরে ঘোষণা করে দেয় পাকিস্তান চীনের অন্তর্ভুক্ত রাষ্ট্র। আমরা বাফার স্টেট হব না স্যাটেলাইট স্টেট হব, এইটা হচ্ছে আমাদের জন্য অপশন। কিন্তু বেঙ্গল ডেল্টা এর কোনোটাই আমাদের হইতে দেবে না, এইটা আরেকদিন আমাকে জিজ্ঞেস করি। এবং ভাসানী ওই রাজনীতিটা বুঝছে যে এই বেঙ্গল ডেল্টা বাফার স্টেট হওয়ার জন্য উপযুক্ত না, আবার স্যাটেলাইট স্টেট হওয়ার উপযুক্ত না। কারণ কলোনিয়ালিজমের সময় আফগানিস্তানকে বাফার স্টেট করা হয়েছে, চেচনিয়াকে বাফার স্টেট করা হয়েছে, বিভিন্ন দেশকে বাফার স্টেট করা হয়েছে। পাকিস্তানকে বাফার স্টেট হিসেবে ব্যবহার করতে চাইছে চায়না এবং ইন্ডিয়া, এবং আসলেই কাশ্মীর সহ পাকিস্তান বাফার স্টেটের মতোই কাজ করতেছে। কিন্তু আমাদেরকে বাফার স্টেট করার 12 বছর আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, আর ইউ এ বাফার স্টেট, ডু ইউ থিঙ্ক ইউ আর সার্ভিং এজ এ বাফার স্টেট? এখন কিন্তু আমাদেরকে সেইখানে ঢুকানোর চেষ্টা করা। আমরা চায়না এবং ইন্ডিয়ার বাফার স্টেট হিসেবে কাজ করব, কিন্তু আমাদের কি ঠেকা পড়েছে। কিন্তু আমরা প্রথমে স্যাটেলাইট স্টেট হওয়া বন্ধ করতে হবে। স্যাটেলাইট স্টেট হওয়া বন্ধ না হইলে বাফার স্টেট হয়ে যাবেন আপনি। স্যাটেলাইট স্টেট হওয়া যখনই বন্ধ হয়ে যাবেন, আপনি বাফার স্টেট হওয়া বন্ধ করতে পারেন, আর আপনার মুখ উজ্জ্বল হয়ে যাবে। বেঙ্গল ডালটাতে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী মানুষরা বসবাস করে, এবং সবচেয়ে হাসি খুশি মানুষরা ব্যবহার করে, সবচেয়ে বড় মনের মানুষরা ব্যবহার করে। তারা অল্প ছোট কিছুর জন্য এই রবি ঠাকুরকে সাম্প্রদায়িক বলবে না, অল্প কিছুর জন্য এই সামান্য কথার জন্য নজরুলকে কাফের বলবে না, এই ধরনের হীনমন্যতা তারা বলবে না। স্যার, এখন সর্বশেষ যে আমরা ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে মানে বেঙ্গল ডেল্টার মানচিত্রটা কতটুকু হওয়া উচিত। আবার যেমন আমরা যদি বেঙ্গল ডেল্টায় বলি, তাহলে মমতা ব্যানার্জির দোহাই দিয়ে আমাদেরকে তিস্তার পানি কেন দেওয়া হয় না? যে আমরা সবাই দিতে চাই, দিল্লি থেকে দিতে চাই, কলকাতা থেকে মমতা দিবে না। তো বেঙ্গল ডেল্টার হিসাব করলে মমতা যেটা চাইছে সেটা হচ্ছে যে এক্সপার্ট কমিটি বসে, যেখানে দিল্লিরও লোক থাকবে, ঢাকারও লোক থাকবে, কলকাতারও লোক। এখন দিল্লির কথা হচ্ছে তোমার লোক কেন থাকবে, আমরা কেন তোমাকে রিপ্রেজেন্ট করতে পারবো? মমতা বলতেছে তোমরা সব পানি নিয়ে যাচ্ছ। তোমরা তো, মমতা কখনো বলে না পশ্চিম বাংলা, মমতা সবসময় বলে বাংলা। মমতার ওই বাংলা কিন্তু বেঙ্গল ডেল্টা না, কথা বুঝছেন? মমতার ওই বাংলা কিন্তু বেঙ্গল ডেল্টা না। মমতা যে বাংলার কথা বলে, বঙ্গবন্ধু যে সোনার বাংলার কথা বলেছে, রবি ঠাকুর যে সোনার বাংলার কথা বলেছে, নজরুল যে বাংলার স্বপ্ন দেখেছে, এর কোনোটাই এখনকার বাংলা না। এই সবগুলি বেঙ্গল ডেল্টাকেই রিপ্রেজেন্ট করে। আর বেঙ্গল ডেল্টার মানচিত্র কিভাবে আঁকবেন, 2500 বছর আগের একটা মানচিত্র আছে, ওইটা খুঁজে নিয়ে মোটামুটি একটা আন্দাজ পাবে যে বেঙ্গল ডেল্টা। এটা জিনিসটা হচ্ছে কি, উপরের দিকে যদি ছোট বড় হয় কিছু আসে যায়, এটা হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে একেবারে সেই মায়ানমারের শেষ পর্যন্ত এটা পুরাটাই বেঙ্গল ডেল্টার অধীন। এবং এই যে মায়ানমার নিয়ে এত সমস্যা দেখতেছে, এই মায়ানমার তো আসলে আমাদের। ভাসানী তো এটা যুক্ত করেন, উনি বলছে যে এখন কি হয়েছে, আমরা মানুষগুলি আমাদেরকে দিয়ে দিছে, জায়গা আমাদের দেয় আর সম্পদ আমাদের দেয়। তো মানুষ দিতে হইলে সম্পদ দিতে হবে না, জায়গা দিতে হবে না? তো মায়ানমার তো আসলে আমাদের। এবং ওই যে ভাসানী বলছে আসাম আমাদের, এটা তো তোমাদের হইতে পারে না। এটা উড়িষ্যা আমাদের, এটা তো তোমাদের হইতে পারে না, এটা হিসাব হইতে পারে। এই হিসাবটাই বেঙ্গল ডেল্টার হিসাব। এটাই হলো ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্টাল ইউনিট that can be sustained by economic development and political mechanism. এর চাইতে বড় না হইলে হবে, এর চাইতে ছোট হইলে সমস্যা। তবে এমনিতেই যেভাবে দেখতেছি আমরা এমনিতেই অনেক বড় হয়ে যাব প্রাকৃতিক ভাবে। কেউ যদি আমাদেরকে আরো বেশি দমায়েও রাখতে চায়, প্রাকৃতিক ভাবেই আমরা অনেক বড় হয়ে যাব। এই বাংলাদেশ আয়তনে এই বাংলাদেশ থাকবে, এটা ফেলে ফুটে অনেক বড়
এই বে অফ বেঙ্গলে বড় হবে, এর পাশে বড় হবে, কদ্দুর কি হবে না হবে জানি না। এটা অনেক বড়। একটা ভূমিকম্প হইলে বা একটা বড় কিছু হইলে এখানে অনেক কিছু ঘটে যাবে, এখানে আবার অনেক কিছু ঘটে যাবে। বলে ধন্যবাদ স্যার। আমরা হচ্ছে আগামী পরশুদিন শনিবার রাত 9টায় আবার একটা সেশন নিয়ে আসব। তো আমরা আজকে 1973 পর্যন্ত আলোচনা করলাম। তো ক্রোনোলজিক্যালি আমরা ওই দিন হিস্ট্রির বাইরে গিয়ে আর একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে প্রফেসর আব্দুর রাজ্জাক, মিসড বাই মেনি, বাংলা হিসেব করলে প্রফেসর আব্দুর রাজ্জাক, তাকে যারা অনুসরণ করতেন সর্দার ফজলুল করিম, আহমদ ছফা, তারপরে বর্তমানে যারা বেঁচে আছেন সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, তো তারা তাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যার বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো প্রফেসর রাজ্জাককে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে মানুষের সামনে। সেই ব্যাপারে স্যার আমাদের মধ্যে কথা বলবেন। স্যার, আপনার সাথে প্রফেসর আব্দুর রাজ্জাক বা আহমদ ছফা, তাদের কি ব্যক্তিগত কোনো যোগাযোগ ছিল? আপনি তো 1970 আগে থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে আছেন। আহমেদ সফার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ দীর্ঘদিনের ছিল। আমার সাথে রাজ্জাক স্যারের কখনো কথা হয় নাই, দেখা হয় নাই। আমি রাজ্জাক স্যারকে দেখতে যে বারবারই মিস করেছি, একদিন শুধু পেছন থেকে দেখেছি। কিন্তু সফার সাথে আমার ভীষণ হাতাহাতি হওয়ার মতো অবস্থা থেকে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক হয়। সফা ভাই বুঝতেন না যে উনি রাগ করলে আমিও এতখানি রাগ করতে পারবো, কারণ উনি আমার থেকে বয়স 8-10 বছরের বড় ছিলেন। তো উনি অবাক হয়ে গেছেন যে এতগুলি লোকের সামনে উনি যেই সুরে কথা বলেছেন আমি তার থেকে আরো বেশি উচ্চ সুরে কথা বলেছেন। উনি বলেছিলেন যে এই দেশে ইসলামিক বিপ্লব হবে না। আমি তো সব বুঝলাম সেটা হবে না, কিন্তু এই দেশে যে মার্কসিস্ট কোনো বিপ্লব হবে না সেটা কি আপনি মানেন? সেইটা যদি আপনার না বুঝে থাকেন, আপনার এই সমস্ত পড়াশোনার কোনো মূল্য নাই, এটা বুঝেন? এইটা বলাতে উনি এত আপসেট হয়ে গেছিলেন, উনি ঠিক হইতে অনেকক্ষণ সময় লাগছে। তো এরপর ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং উনি যেসব কথা বলে গেছেন আর অধিকাংশই ঠিক হয়েছে। তবে উনি যে শিষ্যত্ব বরণ করতে পারবেন এইটা একটা বিশাল বড় ব্যাপার। এবং পড়াশোনার ক্ষেত্রে শিষ্যত্ব বরণ করা ছাড়া কেউ বড় হয়নি। আপনি সেই প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিসের কথাই বলেন আর অন্য যেই সময়ের যে আমলের কথাই বলেন, এখন আমাদের মূল সমস্যা হচ্ছে আমরা গুরু হয়ে যাইতে চাই, কারো শিষ্য হইতে চাই না সারা জীবন। এইটা বিরাট সমস্যা। তাই এটা নিয়ে যদি আপনারা আলোচনা করতে চান আমরা আলোচনা করব। স্যার, একটা প্রশ্ন দেখা যাচ্ছে কাউসার তাহমিদ ভাই করছেন, আপনার খুবই প্রিয় একজন ছাত্র। আচ্ছা, কাউসার তাহমিদ ভাই, তো তার প্রশ্নটি হচ্ছে ভাসানীর ভাষ্য মতে পাকিস্তান আচ্ছা, পাকিস্তান যদি টিকে না থাকে তাহলে পাকিস্তান নামটা এখনো বেঁচে আছে কেন? আরো পরিষ্কার করে বললে বাঙালিদের অর্জিত পাকিস্তান বেঁচে থাকলে তো বেঙ্গল ডেল্টাতেই থাকার কথা ছিল, বেঙ্গল ডেল্টায় না থাকলে সেটার অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, তারা তো অন্যায় ভাবে সেটা হাইজ্যাক করেছে। অনেক কিছুই তো হাইজ্যাক হয়ে গেছে, অনেক কিছুই হাইজ্যাক হয়েছে, এবং তারা এখন স্বীকার করে তো যে আমরা সৃষ্টি করেছি, যে আমরা তো পাকিস্তান চাইনি। তারা ইভেনলি ডিভাইডেড ছিল পাকিস্তানের পক্ষে বিপক্ষে। আমরা 90%, আমাদের তো একটা বদনামি আছে হুজুগে বাঙালি, আমরা যেদিকে যাই যখন সবাই মিলে যাই। তো এটা খুব খারাপ কিছু আমি মনে করি না। ভবিষ্যতে আমরা একসঙ্গেই যাব। একটু সময় নেই, আমরা অনেক বেশি বিষণ্ণতা রোগ কাটিয়ে উঠতে সময় নেই। তারপরে এখন তখনকার প্রেক্ষাপটে বিকল্প ছিল কি ছিল না সেটা আমরা জানি না। তবে সারা দক্ষিণ এশিয়াতে তখন প্রতি একজন মুসলমানের জায়গায় 2জন হিন্দু পাওয়া যেত। বেঙ্গল ডেল্টাতে তো সবসময় ইভেনলি ডিভাইড, বেঙ্গল ডেল্টাতে তো এই সমস্যা ছিল না। এখন পাকিস্তান তো মানে আরেকটা ইসরায়েল, এটা তো বুঝতে হবে। দুইটাই ইসরায়েল করা দরকার ছিল, এটা কলোনিয়ালিস্টরা করেছে। কিন্তু ভারত যে এত বড় ইসরায়েল হয়ে যাবে এটা হয়তো কলোনিয়ালিস্ট চিন্তা করে। ভারত কিন্তু কখনোই নেহরুর আমল থেকে শুরু করে কখনোই ইসরায়েলে কোনো প্রধানমন্ত্রী যায় না। প্রথম প্রধানমন্ত্রী ইসরায়েলের গেছে সেটা হলো মিস্টার মোদি। এবং ভারত যে বড় ইসরায়েল হয়ে যাবে এইটাই ঐতিহাসিকরা কখনো আগে চিন্তা করতে পারে। ঐতিহাসিকরা কি চিন্তা করতে পারেছে সৌদি আরব স্যাটেলাইট স্টেট হয়ে যাবে আমেরিকার এবং ইসরায়েলের, বা ইউনাইটেড আরব আমিরাত স্যাটেলাইট স্টেট হয়ে যাবে ইসরায়েল এবং আমেরিকা? ঐতিহাসিকরা অনেক কিছুই দেখতে পায় না। এই কারণেই দার্শনিকদের লাগে, ঐতিহাসিকদের শুধু কাজ হয় না। এই জন্য কবি সাহিত্যিকদের লাগে, যাদেরকে প্লেটো বলছে যে কবি সাহিত্যিক হইলে তাদেরকে রাষ্ট্র সীমানা থেকে দূরে রাখো, তাহলে রাষ্ট্রে কম গন্ডগোল হবে।
কিন্তু ফিলোসোফারদের সম্পর্কে কিন্তু তা বলে নাই। ফিলোসোফারদের সম্পর্কে বলছে ফিলোসোফারদের মধ্যে যে সবচাইতে জ্ঞানী তাকে রাজা বানায়। সে নিজে তো স্যার তো ফিলোসোফার, এই এই জন্যই তো কারণে বলছি। ঐতিহাসিকরা অনেক কিছু মিস করবে যেটা দার্শনিকরা মিস করবে না, দার্শনিকরা অনেক কিছু মিস করবে যেটা কবি সাহিত্যিকরা আবার মিস করবে না। এই স্যার জিনিসগুলো আমাদের আবার একজন উল্টাটাও হইতে পারে। স্যার আমাদের একজন রাজনীতিবিদ, কবি, লেখক, যে মানে সাহিত্যিক, আবার ফিলোসোফার টাইপের, যে আবুল মনসুর আহমদ, উনি কংগ্রেস করেছেন, মুসলিম কার লীগ কথা করেছেন, বলতেছেন? আওয়ামী লীগ করেছেন, আবুল মনসুর আহমেদ। তো কার কথা বলতেছেন? তিনি নিজেই ফিলোসফার। মানে মানে প্লেটো। প্লেটো তো বলছে কবিদেরকে, কবি সাহিত্যিকদেরকে রাষ্ট্র থেকে বের করতে, ফিলোসোফারদের বের করতে বলেননি। তো তিনি নিজেই তো ফিলোসোফার, তিনি তো নিজের কথা বলবেন না। স্যার আমি এরপরে যেটা বলছিলাম স্যার, এই যে আবুল মনসুর আহমেদ, তিনি কংগ্রেস করেছেন, মুসলিম লীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন। তো শেষ পর্যায়ে তিনি স্বাধীনতার পরে বললেন যে পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হওয়া মানে দ্বিজাতি তত্ত্ব মিথ্যা হয় নাই। এটা হচ্ছে মানে আরেকটা জাতি, বা যে পাকিস্তান ভেঙে যাওয়া, যে দ্বিজাতি তত্ত্ব মিথ্যা হওয়া, এই ব্যাপারটা তো তিনি মানতেন না। তো তার এই দিকটা কিভাবে দেখা যায়? এইটা হচ্ছে রাজনীতিবিদদের আপনারা কি কেউ জানেন যে সিরাজউদ্দৌলা শিয়া ছিল? আপনারা কি কেউ জানেন যে জিন্না প্র্যাকটিক্যালি মুসলমানই ছিল না? এখন আমি যদি এগুলি বলি তো আপনারা তো আমার উপর এখন কি করবেন তা তো জানি না। জিন্না যেই ধরনের শিয়া ছিল, সেই ধরনের শিয়াদেরকে শিয়া সুন্নি নির্বিশেষে বলা হয় যে এরা মুসলমানের অন্তর্ভুক্ত না। কিন্তু এইগুলি আসলে এই অঞ্চলের মানুষদের কাছে বড় বিষয় ছিল না। এই অঞ্চলের মানুষরা সবাই আমরা রাজা, আমাদের রাজার রাজত্ব, এখানের ফিলোসফিটা ছিল এইরকম। কিন্তু এখন তো দুনিয়া পাল্টে গেছে, এখন তো নিজে নিজের রাজা হয়ে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। তার জন্য দেখেন না ওসি সাহেবরা সব রাজা হয়ে যেতে চায়। আপনারা সালে প্রদীপ ওসির দোষ কইবেন, কত মুসলিম প্রদীপ আছে সেইটাও খুঁজে বের করেন। এটা কোনো ধর্মর কথা না, বর্ণের কথা না, বিষয়টা সিস্টেমের কথা, বিষয়টা সিস্টেমের কথা। আমি সেই জন্য আপনাদেরকে বলি যে লরেন্স জিনিং এর বইটা পড়েন, লরেন্স জিনিং এর বইটা পড়েন, তাহলে বুঝবেন বাঙালির ইতিহাস, প্রথম 20 বছরের বাংলাদেশের ইতিহাস কি কেমন ছিল। আর আবুল মনসুর আহমেদের মেইন লিমিটেশন হইল তিনারা দেখতে পান নাই যে আবুল হাসিম সাহেবের দর্শনটা বুঝতে পারেন। বদরুদ্দিন উমর বাবার দর্শন যদি এই দেশের রাজনীতিবিদরা তখন বুঝতে পারত, কিছুটা হইল আমাদের উপরে 71 পর্যন্ত আমাদের উপরে এত, আমরা কি জানি আমাদের বেঙ্গল ডেল্টা থেকে কত ট্রিলিয়ন ডলার আমাদের এই দক্ষিণ এশিয়া থেকে টোটাল শুধুমাত্র ইংরেজরাই নিয়েছে 40 ট্রিলিয়ন ডলার। হোয়াট ইজ 40 ট্রিলিয়ন ডলার? It is a budget GDP of America and China combined. কিন্তু যদি আপনি তাদের ঋণ বাদ দেন, it is just less than 50%. ওদের মানে অর্থাৎ ডাবল। আমাদের এখান থেকে যা ইংরেজরা নিছে বর্তমান হিসাবেও আমেরিকা এবং চায়নার কাছে যা সম্পদ আছে তার ডাবল নিছে শুধু ইংরেজরাই এই অঞ্চল থেকে। এবং এরপরে পাকিস্তানিরা কত নিচে আমরা হিসাব জানি না। এরপরে গত 50 বছরে কত গেছে তার হিসাব জানেন? মোর দেন 50 বিলিয়ন ডলার। কয় টাকা পাইছি বিদেশ থেকে সাহায্য? কয় বিলিয়ন ডলার সাহায্য পেয়েছি? মোর দেন 500 বিলিয়ন ডলার এখান থেকে চলে গেছে। এইটা শুধু বাংলাদেশ থেকে রে। আর বেঙ্গল ডেল্টা থেকে কত গেছে হিসাব করলে ট্রিলিয়ন পার হয়ে যাবে। এটার করে কি করতেছে এখন জানেন? বিষাক্ত জাহাজগুলি ভাঙ্গার জন্য আপনার ছেলে মেয়েদেরকে তৈরি করতেছে। আমাদের জাহাজের সংখ্যা 10টাও হয় না, 10টা হইলেও সেই পুরান জাহাজ চলে না। আর ওদের সবচাইতে জঘন্যতম বিষাক্ত জাহাজগুলি আমাদের দিকে চলে দিচ্ছে, আমরা ওগুলি ভাঙ্গিয়া আবার বলতেছি। আপনার রিসার্চ পেপার পড়ে
দেখলাম মেরিটাইম ল এর উপর যারা রিসার্চ করে, রিসার্চের ল্যাঙ্গুয়েজই তো আমরা বুঝি নেই। কয় হিউজ নাম্বার অফ লেবার্স ওয়ার্কিং দেয়ার, ইটস এ হিউজ পোর্শন অফ আওয়ার জিডিপি, ইট ইজ সাচ এ ভাস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি অফ শিপ ব্রেকিং। এইটা রিসার্চের ভাষা? এটা লিগেল রিসার্চ? এইটাই একজন ঢাকা ইউনিভার্সিটিকে মাদ্রাসা বলছে, আর আপনারা পক্ষে বিপক্ষে চলে গেছেন। আরে মাদ্রাসা তো একটা সিম্বলিক কথা, মাদ্রাসা তো অক্সফোর্ডেরটারও মাদ্রাসা বলা যায়। অক্সফোর্ড থেকে পাশ করে গিয়ে না ক্যামব্রিজ থেকে পাশ করে গিয়ে হার্ভার্ড নামের লোকটা চিন্তা করলো যে আমাদের একটা এরকম ইউনিভার্সিটি থাকা দরকার, তারপর হয়ে গেল হার্ভার্ড। ওখানে মানুষ মরে গেলে উইলগুলি খুঁজলে দেখা যায় ওই বিশ্ববিদ্যালয়কে দান করলাম, ওই বিশ্ববিদ্যালয়কে দান করলাম, আর এখানে ভাড়া বাড়িতে এই বিশ্ববিদ্যালয় চলে। তো কাজেই এখনো তো কালচারের ব্যাপারটা অনেক বড় ব্যাপার না? কালচার, এডুকেশন এজ এ কালচার আসে নাই, স্টেট গভর্নেন্স এজ এ কালচার আসে নাই, কালচার এজ এ কালচার আসে নাই, ধর্মীয় আচার রীতি এজ এ কালচার আসে নাই, আনুষ্ঠানিকতা হিসেবে আসছে। যখনই আনুষ্ঠানিকতা হিসাবে আসবে মারামারি করতে খুব মজা লাগবে, গোস্ত খাইতেও মজা লাগবে, আবার গোস্ত খাইছে সেই জন্য মানুষ মারতেও মজা লাগবে। তো সমস্যা এখানে, সেই কারণেই আমি নাম দিছি বিষণ্ণতার এবং হতবিহম্বল বেঙ্গল ডেল্টা। তবে এইটা থাকবে না, এইটা খুব ওইটাকে সমান সমান যদি দিতে চান সমান দেন, আমার কোনো আপত্তি নাই। জিন্না গান্ধীকে সমানভাবে যদি দায়ী করতে চান তাহলে করেন, আমার কোনো আপত্তি নাই। তবে এরা সাংঘাতিক ধূর্ত মানুষ ছিল। জিন্না বলেন গান্ধী বলেন, আপনার গান্ধী হচ্ছে সবচেয়ে লোয়েস্ট মার্ক পায়ে বারেট লো করেছে, আর জিন্না ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যাচিভার। কিন্তু দুইজনে এমন ভাবে পলিটিক্সটা করেছে যে এখানে ভাঙ্গাটার চাইতে বড় ব্যাপার হচ্ছে যে লাহোর প্রস্তাবটা টিকাতে পারলো না, এবং এরা দুইজন লাহোর প্রস্তাবটা টিকাইতে দিল না। লাহোর প্রস্তাব টিকে গেলে কিন্তু অনেক কিছু ফিক্স হয়ে যায়। লাহোর প্রস্তাব যদি টিকে যায় বহু কিছু ঠিক হয়ে যায়, কিন্তু ফজলুলকেই বের করে দিল, নেতাজিকে তো বের করলো তারও আগে। তো এখন সেই জন্য 1943 খুব ইম্পর্টেন্ট, 1943 ইজ সো ইম্পর্টেন্ট। 1942 তে জিন্না ইয়াকে বের করে দেওয়া হইলো, শেরে বাংলাকে বের করে দেওয়া হইলো মুসলিম লীগ থেকে। তার মানে এখানে ভাঙবেই, রায়ট হবেই, এটার কোনো বিকল্প আর নাই। এখানে এতদিন ছিল হতবিহম্বল, কিন্তু এইবার রক্তপাত, রক্তপাত না। মাওলানা আজাদকে আপনি কিছুতেই জিন্নার সাথে তুলনা করতে পারেন না। জিন্না আচার আচরণ, মাওলানা আবুল কালাম আজাদ আচরণের মধ্যে হাজারো তফাৎ। মাওলানা আবুল কালাম আজাদের কাছে বসলে আপনি জ্ঞানী হয়ে যাবেন, জিন্নার কাছে বসলে আপনি মূর্খ হয়ে যাবেন। এই যে এইটা হচ্ছে পার্থক্য। এটা খায়ের সুমন যে প্রশ্ন করেছে, এরা দুইজন দুই মেরুর লোক, দুইজন সাংঘাতিক রকম দুই মেরুর লোক। লরেন্স জেনিংস এর বইটার নাম হলো ইন্টারপ্রেটিভ হিস্ট্রি অফ বাংলাদেশ, মুজিব টু এরশাদ। স্যার আজকে কি আমরা শেষ করব এখানে? আপনাদের উপর, আমার কোনো আপত্তি নাই। আর কোনো প্রশ্ন না থাকলে শেষ করতে পারেন। আমার শুধু একটাই উদ্বিগ্নতা যে আপনারা আমাদের এত খারাপ হিস্ট্রি থেকে আমাদের পট পরিবর্তনের জায়গাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে না পারলে আমরা বুঝতে পারবো না যে আমাদের ভবিষ্যৎটা কত উজ্জ্বল। আমাদেরকে এই করোনা এসে যে কি মহা মুক্তির সনদ দিয়ে যাচ্ছে, এইটা কিন্তু এখানে সাবরিনারা বা ওই যে কি শাহেদরা বা ওই যে পাপিয়ারা কি করতেছে, এইটা দিয়ে আমাদের সমাজ বিচার করলে চলবে না। এখানে এখানে আমি তো আমার ছাত্রদের মাঝে আমার প্রতি যে মমত্ববোধ দেখি, যাদেরকে আমি 20 বছর 25 বছর 30 বছর আগে পড়াইছি,
তাদেরকে মধ্যে তারা তখন আমাকে তেমন পাত্তাও হয়তো দিত না, বা আমিও হয়তো ওদেরকে অত প্রশ্রয় দিতাম না, কিন্তু তাদের মধ্যে সমাজ সচেতনতার দিকটা দিন যত যাচ্ছে তত বাড়তেছে। এবং জানেন, দেশে অসংখ্য ভালো মানুষ আছে, দেশে অসংখ্য ভালো মানুষ আছে, এবং এইটা এইটা গ্রামের মানুষ শহরের মানুষ বলে কথা না। এবং ভালো মানুষগুলো একা একা চলে। ওই যে এইটা হলো আমাদের অধ্যক্ষ আবু সাইদের নিষ্ফলা নিষ্ফলা জমি কর্ষণ করতে, ওইটা পড়ে তো আমি শিক্ষকতা ছেড়েই দিব ভাবছিলাম, যে আমিও তো দেখতেছি নিষ্ফলা জমিতে হাল চাষ করতেছি। কিন্তু যখন উনি একটা কথা বলেন যে ভালো মানুষের সংখ্যা বেশি, কিন্তু এরা সব একা একা, আর খারাপ মানুষগুলো খুব দ্রুত এক হয়ে যায়। কিন্তু উনি আইনের দৃষ্টিভঙ্গিটা বলেন না কেন আমি জানি না। খারাপ মানুষগুলো নিজেদেরকে রক্ষা করার জন্য যত দ্রুত একত্র হওয়া প্রয়োজন মনে করে, ভালো মানুষগুলি তো তত প্রয়োজন মনে করে। তারা মনে করে আমি কোনো আইন ভাঙতেছি না, আমি কারো ক্ষতি করতেছি না, আমি কারো সাথে পাশে নাই, আমারই বিপদে ফেলবে কেন। আর খারাপ মানুষগুলো খারাপ কাজ করার সাথে সাথে তাদের ভিসাস সার্কেল নিয়ে একেবারে উঠে পড়ে লেগে যায় একটা ভালো মানুষকে খারাপ বানানোর জন্য। নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছেন যে সাংঘাতিকভাবে স্বার্থপর মানুষকে কখনোই বুঝাতে যাবে না যে তুমি নিঃস্বার্থভাবে কোনো কাজ করতেছো। এই কথা শোনার সাথে সাথে তার প্রথম এজেন্ডা হয়ে যাবে তুমি যে স্বার্থপর এটা প্রমাণ করার জন্য, এবং সে সেখানে সাকসেসফুল হয়ে যাবে, তুমি আর কিছু করতে পারবে। তো এইসব বড় মানুষদের কথা মনে রাখতে। আর কোনো প্রশ্ন? না স্যার, আজকে আমরা এখানে শেষ করব। আগামী পরশুদিন আমরা আবার ওই প্রফেসর আব্দুর রাজ্জাক তাকে নিয়ে আলোচনা করব। আজকের আমরা প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বেশি সময় আলোচনা করলাম, সে 1943 থেকে 1973 পর্যন্ত। তো অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা ছিল। আমরা বেশ কয়েকটা ব্যাপারে এবং আমাদের ইতিহাসের যে পট পরিবর্তনের কয়েকটা ব্যাপার আমরা জানলাম, 1943, তারপরে হচ্ছে 1965, 67, এবং সেই আরব ইসরায়েল যুদ্ধের সাথে যে বাংলাদেশের একটা মিল আছে, বা জায়োনিস্ট রাষ্ট্রের সাথে যে পাকিস্তানের অংশ হিসেবে আমাদেরও একটা মিল বা দায় ইতিহাস আছে। এই ব্যাপারগুলো হয়তো আমাদের অনেকের, প্রায় সবার কাছে সম্পূর্ণ নতুন একটা পার্সপেক্টিভ, যেটা আমাদেরকে এর আগে কেউ কখনো বলে নাই, বা আমরা এই দিক থেকে কখনো ভাবার অবকাশ পাইনি। আর বেঙ্গল ডেল্টা এবং আমাদের যে ভবিষ্যৎ, সেই সম্পর্কেও আমরা মোটামুটি অনুপ্রাণিত। তো বিষণ্ণতার আমাদেরকে চিনিয়ে দিয়েছেন, একই সাথে বিষণ্ণতা কাটানোর একটা পথও আমরা খুঁজে পেয়েছি। তো সবাই আমরা আশা করব পরবর্তীতেও আপনার লেকচারের মাধ্যমে আমরা যাতে উপকৃত হই। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ।